সালে সেই বাজেট ছিল অনলি 9 কোটি। 25 কোটি টাকা মাননীয় অধ্যক্ষ মহোদয় ফেরত গেছে আনইউটিলাইজ, তারা ইউসি দিতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলতেন? ট্যুরিজম মানে হচ্ছে বেলিল্লাপনা, ট্যুরিজম মানে হচ্ছে নাচ গানা, বাইরে থেকে মানুষ আসবে, এটা হচ্ছে বেলিল্লাপনা। বামফ্রন্ট সরকার বেলিল্লাপনাকে প্রশ্রয় দেয় না। আমরা যখন মাননীয় বিরোধী দল নেতা নেই, এখানে সম্মানিত সদস্য সুদীপ বাবু একটা প্রস্তাব রেখেছিলেন আজ থেকে 1 বছর আগে, গত বাজেট সেশনে। উনি নারকেল কুঞ্জে গেছেন, উনি গিয়ে খুব আনন্দিত হয়েছেন, উৎফুল্লিত হয়েছেন, এবং উনি এসে একটা প্রস্তাব রেখেছেন। আমার মনে হয় এই জিনিসগুলো করলে আরো ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে। সঙ্গে সঙ্গে বিরোধী দল নেতা উঠে দাঁড়ালেন, বলে না এটা করতে যাবেন না, রাজ্যের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা প্রাধান্য দেওয়া উচিত হবে না। অথচ ট্যুরিজমকে নিয়ে আমরা ভাবছি। প্রধানমন্ত্রীজি বলছে ট্যুরিজম হবে ভারতবর্ষে আগামী দিনে, সারা শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে হবে আগামী দিনে লাইভলিহুড আর্নিং এর একটা উপায়। চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, আমাদের রাজ্য আমরা সেই জিনিসটা চেষ্টা করছি, এবং আগামী দিনে আমরা সেই জিনিসটা করব। আগামী 2 বছরের মধ্যে দ্যাটইন ভাষা আজকে আমরা সেটা বলতে চাইছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবারকার বাজেট ফিনান্স দপ্তরের মন্ত্রী এখানে আছেন, 6,000 কোটি টাকার উপর রাখা হয়েছে ফিনান্স দপ্তরের কাছে। আপনি তো বললেন কম কেন? কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী আমাদেরকে যখন প্রস্তাব পাঠান, কখনো না করেন না। আমাদের সুযোগ রয়েছে আরিতে অ্যাডজাস্ট করার। অর্থ দপ্তরের কাছে 6,000 কোটি টাকা রয়েছে। গত যে ডেভাস্টেটিং ফ্লাড, যে ফ্লাডে আপনারা জানেন প্রায় 14-15 হাজার কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি, রাতারাতি মাননীয় অর্থমন্ত্রী পূর্ত দপ্তরকে 500 কোটি টাকার উপর প্রদান করেছেন রাস্তাঘাট নির্মাণ করার জন্য। গবাদি পশু জল ধুয়ে নিয়ে চলে গেছে, হাঁস মুরগি গৃহপালিত পশু সমস্ত কিছু অর্থ দপ্তর থেকে সেই অর্থ দিয়ে পূর্ত দপ্তর বিভিন্ন দপ্তরকে আমরা আবার সুন্দর ত্রিপুরা করার কাজে আমরা হাত দিয়েছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো স্বাভাবিকভাবে এবারকার যে বাজেট কোন কর কারোর উপর চাপানো হয়নি। আপনি দেখবেন, আমি যেটা আমার বক্তব্যের শুরুতে বলেছি, মাননীয় চেয়ারপারসন ছিলেন, যে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস, আমাদের ট্যাক্স রেভিনিউ যে সোর্স, নন ট্যাক্স রেভিনিউ প্রত্যেকটা মিলে আমাদের 48% হচ্ছে, এবং এই 48% টোটাল বাজেটের মধ্যে আপনি এই যে 48%, এর অর্থ এটা আমাদের নিজস্ব আয়, মানে আমরা রাজ্য আত্মনির্ভর হওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেটাই হচ্ছে। কারণ ভারতবর্ষের ইকোনমি, মাননীয় বিরোধী দল নেতা বক্তব্য রেখেছেন, কি বলেছিলেন? উনার বক্তব্যের 25 মিনিটে উনি প্রথম হাউডি মোডি দিয়ে শুরু করলেন, ডোনাল্ড ট্রাম্প দিয়ে শুরু করলেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া হয়ে উনি ভারতে এলেন, এসে ভারতের অর্থনীতিকে তুলনা করলেন, করে এসে শেষ বাজেটে এসে 5 মিনিট কথা বললেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি কি? পঞ্চম শক্তিশালী অর্থনীতি, 3.5 লাখ ট্রিলিয়ন ডলারের সেখানে অর্থনীতি। ভারতবর্ষের অর্থনীতি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জাপান, তাদের পরেই হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি। মোদীজি যার নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যার নেতৃত্ব দিচ্ছেন, তাই আমাদের জিএসডি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, আমাদের বাজেটে এবার তাই প্রায় 5,000 টাকার কাছে অর্থ ধনরাশি এবার আমাদের এক্সট্রা আমরা বাড়াতে পেরেছি। আজকে স্বাভাবিকভাবে এটা জনমুখী বাজেট, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বাজেট, এবং এই বাজেটকে যারা বিরোধিতা করবে তারা জনগণকে বিরোধিতা করছে। রাজ্যের মানুষ আগামী দিনে তাদের উচিত শিক্ষা দেবে। এই কোটি কথা বলে এই বাজেটকে সমর্থন করে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ সুশান্ত বাবু। কমিউনিস্ট স্টেট ক্যারল কিন্তু ট্যুরিজমকে ভীষণভাবে প্রমোট করে। কমিউনিস্ট কান্ট্রি কথা বললাম। এখন বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আজকে যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে 21শে মার্চ থেকে অনেকেই বাজেট নিয়ে আলোচনা রেখেছে এবং এই বাজেট অধিবেশনে 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দিন রাত খেটে এই বাজেট উনি পেশ করেছেন। আমরা নিজেরাও দেখেছি, আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, সমস্ত মিনিস্টার, অনারেবল মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাইকে ডেকে ডেকে বিভিন্ন তাদের যে ডিপার্টমেন্টের কি কি চাহিদা প্রায়োরিটি বেসে সেইভাবে বাজেটে উনি রেখেছেন। আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে এই 2025-26 অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন, আমি ওনাকে ধন্যবাদও দেব। পাশাপাশি এই বাজেটকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটা জনমুখী বাজেট, বলার অপেক্ষা রাখে না। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে বিকশিত ভারত 2047 যেটা উনি ভেবেছেন, সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে। সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি। এই বাজেট সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট। যদি আমরা মহিলাদের বলি, শিক্ষার্থীদের কথা বলি, যুব সম্প্রদায় বলি, দিব্যাঙ্গন বলি, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার, ইভেন প্রাক্তন জওয়ান, তাদের বিষয় এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই। সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট। আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন, ওনার এবং ওনার দপ্তরের গোটা টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, পর্যটন মন্ত্রী, উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে কোথায় ছিল 11তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা করি, সেই জায়গায় আজকে 5ম স্থানে ভারত এসে পৌঁছেছে এবং 2030 সালের মধ্যে 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে 3rd লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যে উনি কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025 সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাজেট বিশ্বের দরবারে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, সেটা আমরা নিশ্চিত। এই রাজ্যের মানুষ, বিরোধীরা অনেক কিছু বলছেন, এই হচ্ছে সেই হচ্ছে না ইত্যাদি নেগেটিভ কথাবার্তা। আজকে খুব ভালো লাগলো যে গতকাল আমাদের পরিষদীয় মন্ত্রী বলেছেন যে কমিউনিস্টদের একটা ইউনিভার্সিটি করা যায় কিনা, উনি বলছিলেন রিসার্চ হবে। তো এত কিছু হচ্ছে, এমন ভাবে কথা বলেন ওনারা যে সামনের বারতেই ওনারা চলে আসবেন এবং মানুষ ওনাদের পিছনে ছুটছেন, কিন্তু দেখা যায় যে শূন্যের কোঠায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023 বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেক। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আইয়া করতেছি মাননীয় মুখ্যমন্ত্রী। আই করতেছে। বাজেট সম্পর্কে যে ধারণা আমরা আগে কিন্তু ছিল না, বাজেট সম্পর্ক জানতে হবে, সেই বিষয়টাই এখন পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশই হোক, রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা,
আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা নির্দেশিত, বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ থাকে এবার কিন্তু বোঝা গেছে টিপ অফ দ্য আইসবার্গ। এবার যেভাবে পরিশ্রম করে করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায় তাহলে কিন্তু বাজেটে সম্পূর্ণতা আসে না। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংকটি হয়েছি শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা কিছু বলছিলেন না? ভুল বলছিলেন না? আপনি যখন অনেক সময় যাই হোক, তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডিপি, সেটার যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনে দিয়ে কিন্তু নিতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারের বাজেটে আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা, এখানে আগে থেকে বুঝতে হবে আমি কোথা থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথা থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে, এবং তার কৌশল যে নির্ধারক সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিং সেটা বোঝা যায়। এবারে বাজেটে সেটাও আমরা দেখতে পেয়েছি। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, বাজেট পেশ হোক সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি, সব মানুষ জেনে যায়, এর মধ্যে লুকোনোর কোনো বিষয় নেই। সেই 6টা যে বিষয় আমি বললাম এবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি মাননীয় অধ্যক্ষ মহোদয়। এবারে 2025-26 অর্থ বছরে যেটা বারবার আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না। এবারও কিন্তু সেই করের কোনো স্থানে নেই, করের কোনো বোঝাই নেই। পরিবেশ বাবু গতকালকে উনিও বলেছেন, এত সুন্দর বক্তব্য উনি বাজেটের উপর দিয়েছেন। আই মাস্ট গিভ ইউ থ্যাঙ্ক, খুবই ভালো বক্তব্য রেখেছেন। 2018 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে 2018 সাল থেকে এখন পর্যন্ত নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব, করের বাইরেও তো নন ট্যাক্স আছে, সেটা সব মিলিয়ে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 236% বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেট। আমরা 2024-25 অর্থ বছরের যদি সার্বিক
উন্নয়ন খাতে আমরা দেখি, সেখানে 14,771.88 কোটি টাকা সেটা ছিল 2024-25। এই বছর কত বাড়লো? 14,000 থেকে 18,012.91 কোটি টাকা। তাহলে আমাদের বৃদ্ধির হার কত? 22%। আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি, এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি একটা বিরাট একটা সূচক, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারের মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। আমরা দেখেছি 2020-21 সালে যে গ্যাপ সেটা ছিল 38.98%। 2023-24 সেটা গিয়ে দাঁড়িয়েছে 26.48%। অনেকটা নামিয়ে দিয়েছে। এরপরে তো আস্তে আস্তে করে অনেকটা কমবে আমি নিশ্চিত। এবং এতে করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে এতে করে ওনার বিচক্ষণতার পরিচয় কিন্তু উনি দিচ্ছেন এবং ওনার পুরো টিম। আমরা 2017-18 অর্থ বছরের তুলনা যদি করি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত ছিল? 43,715 কোটি টাকা। এখন 2024 অর্থ বছরে, যেটাকে অ্যাডভান্স এস্টিমেট বলে, 91,224 কোটি টাকা হয়েছে এবার। এবং আমি এই হাউসকে জানাতে চাই, আমরাও বলি অনেক জায়গায়, হয়তো অনেকে জানেন যে নর্থ ইস্টের মধ্যে জিএসডিপি স্টেট হিসাবে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয়, আসামের পরে। ভাবা যায় না, ছোট্ট প্রদেশ, তারপর আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন সেকেন্ড পজিশনে আছি। জিএসটি সংগ্রহ বলো প্লিজ। জিএসটি সংগ্রহের ক্ষেত্রে ত্রিপুরার যে বার্ষিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় ফেব্রুয়ারি 2025-এ সর্বোচ্চ 9.1% বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমরা টপ মোস্ট পারফর্মার এখানে। যদি রাজ্যের মাথা পিছু গড় আয় আমরা যদি তুলনা করি 2017-18 সালে 1,444,000 টাকা ছিল। 2023 সালে সেটা বৃদ্ধি পেয়ে 1,77,723 টাকা হয়েছে। কাজে সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য, যেখানে মাথা পিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরে নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হয়। আমরা সব দিকে, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব দিকে এত ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারাদিন কাজ করেন, সারাদিন সারা রাত্র পরিশ্রম করেন, ডেভেলপমেন্ট ছাড়া কোন কথা হবে না। আমরা আগে দেখেছি সরকারে ওরা আয়েশ করার সরকার আমরা দেখতাম, ইউপিএ সরকার আমরা দেখতাম আয়েশ করার সরকার। নরেন্দ্র মোদীজি আয়েশ করেন না, এবং ওনার কারণে আমাদের ওইখানে কারণ আয়েশ করার কোন স্থান নেই। যেই কারণে আমাদের আরাম অর্থনীতি সাস্টেনেবল। ত্রিপুরা যে আমরা যে অনেক স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাতে করে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফার্মার রাজ্য থেকে ফ্রন্ট রানার স্টেট হয়েছে। আমরা অর্থনীতির জায়গা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাকে আমরা আরো অনেক বেশি জোর দিয়েছি, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই, বাইরে থেকে ইনভেস্টর আসবে না, স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না, তার উপর আমরা জোর দিয়েছি। এতে করে 2025-26 অর্থ বছরে বাজেটে কি এক্সপেন্ডিচার ব্যয় 7,903 কোটি টাকা আমরা অনুমান করছি, যা 2024-25 অর্থ বছরের বাজেটের তুলনায় 19.14% বেশি হচ্ছে। 2017-18 অর্থ বছরে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,915 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের সম্ভাবনা কত? কোথায় 1,915 কোটি টাকা, আর এবার আমরা চিন্তা করছি যে প্রায় 4,514 কোটি টাকা হবে। সেটাকে বলে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 16 ফিনান্স কমিশন কিছুদিন আগে এখানে এসেছিল, গত 30শে জানুয়ারি।
এবং 2025 এই 30 জানুয়ারি 2025 উনি যখন আসলেন ওনারা, এবং আমরা সবাই জানি যে 16th ফিনান্স কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। ওনারা কি বলেছেন, তার রিপোর্টে কি বলেছেন, যে ত্রিপুরা আর্থিক যে ডিসিপ্লিন সুশৃঙ্খলতার দিক দিয়ে উন্নত থেকে উন্নততর। শুধু এটা আমার কথা নয়, এখানে যে ফিনান্স সেক্রেটারি এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন, উনি বলেছেন, আমি বলছি প্লিজ কন্টিনিউ। the finance secretary বলছেন, we had some queries and we received their responses. The CM had made concluding remarks. Based on the presentation and discussions, we find that the state financial condition is sound. Debt is on the decline and committed expenditure is also reducing. These indicate sound financial management. শুধু ইন্ডিয়ান এক্সপ্রেসই শুধু বলেনি, এখানে প্রতিবাদী কলম, নর্থ ইস্ট কালার, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা দর্পণ, সেটা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষে আমরা আগ্রহ পাইনি, আপনিও বিরোধীও ছিলেন, আমরাও ছিলাম, অসংখ্য ছিল, যখন মালিক বক্তব্য রাখতেন চিফ মিনিস্টার আমাদেরকে অ্যালাউ করেনি। প্লিজ প্লিজ ডিস্টার্ব করবে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা গত বছর বলেছিলাম, তারা ভুল থাকলে পরমায়িত করবেন। আমরা গত বছর বলেছিলাম আমাদের বাজেট ছিল 27,804 কোটি টাকা, কিন্তু রিভাইজ এস্টিমেটের পর সেই সংখ্যা দাঁড়ায় কত? আমরা সবাই জানি, অলরেডি আমার পূর্ববক্তারা বলেছেন, 30,296 কোটি। এটা বুঝতে হবে এর অর্থটা কি। যেখানে আমরা ডিতে বলেছি 27,804, সেটা আরিতে গিয়ে কত দাঁড়ালো? 30,296। এর অর্থটা কি দাঁড়ায়? এখানে মাননীয় বিধায়ক গোপাল বাবু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। এখানে দেখবেন স্টেটমেন্ট 1 এখানে 2 এবং রোমান 2-তে স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এখানে দেখেন যদি আপনি, লেখা আছে, কি লেখা আছে? 850 কোটি টাকা। এখন যে সেটা দাঁড়িয়েছে 2,516 কোটি। এবং 3 নম্বরে স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড ডিউটিস, এখানে কত আছে? 8,636 কোটি টাকা, যা দাঁড়িয়েছে 10,248। এর অর্থ কি হচ্ছে? যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন আমাদের, সেটা প্রপারলি আমরা করছি বলি, সময় মতো টাকা আমরা খরচা করছি এবং তার প্রবণতাও আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত টাকা কিন্তু আমাদের বরাদ্দ করার ফলেই কিন্তু এই অঙ্কটা বেড়েছে। এখানে রেভিনিউ রিসিপ্ট 1 বাজেট এস্টিমেট 2024-25 আপনি দেখতে পারবেন, আর 2002 এর যে ক্যাপিটাল রিসিপ্ট সেখানে আপনি দেখতে পাবেন। আমরা আমাদের রাজ্যকে ঋণের বোঝায় আমরা আবদ্ধ রাখতে চাই না। এই বছর আমাদের একটা সেন্ট্রাল মন্ত্রণালয় থেকে একটা ডিরেকশন আছে, 3% মধ্যে আমাদের জিএসডিপির যে 3%, তার মধ্যেই আমাদের ঋণ নিতে হবে। সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ নিতেছি। 2025-26 সালের জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র 1,225 কোটি টাকার বিধান আমরা রেখেছি। রাজ্য সরকার এক্সটার্নাল এইডেড প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাছে 10টা প্রকল্প চলমান। একটা হচ্ছে আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং এন্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। তার যে মেইন উদ্দেশ্য, aims to improve forest quality in a targeted catchment through sustainable forest management, soil and moist use conservation and livelihood development. Climate change adaptation in the Himalayan component to Tripura
Tripura Rural Economic Growth and Service Delivery Project, Tripura Urban and Tourism Development Project, Enhancing Landscape and Ecosystem Management Project, Element Tripura, আমাদের মাননীয় মন্ত্রী এটা জানেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডেভেলপমেন্ট। এই যে 10টা আমরা যে প্রজেক্ট এখন আছে তার জন্য আমরা এক্সটার্নাল রেট থেকে আমরা ঋণ নিয়েছি। জনজাতিদের বিষয়ে অনেক কথা হয়েছে, এর আগেও আমাদের জনজাতি বিধায়ক বিধায়িকারা কথা বলেছে। আমরা জনজাতিদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি যবে থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যেভাবে এতদিন ধরে জনজাতিদের উনি কাজ করে যাচ্ছেন, ওনাদের যেভাবে সম্মান দিচ্ছেন, এর আগে কিন্তু কেউ এত সম্মান দেন। আমরাও 2018 পর থেকে ত্রিপুরা যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো, সেইভাবে কিন্তু আমরা জনজাতিদের জন্য আমরা খুবই আন্তরিক এবং সংবেদনশীল। সেখানে অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক বিষয় হোক, প্রশাসনিক হোক এবং সংশ্লিষ্ট যে কোনো বিষয় হোক, সব বিষয়ে আমরা কিন্তু আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা চলতে থাকবে। এই বাজেটে আমরা আলাদাভাবে যদি দেখি, এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পশুপালন, জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক যে কর্মসূচি কোনো না কোনো ভাবে মাননীয় অধ্যক্ষ মহোদয় দেখবেন জনজাতিদের সাথে কিন্তু সেটা সম্পর্ক। আমরা এবার জনজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য যা আলাদাভাবে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা রেখেছি। উদাহরণস্বরূপ বলা যায় 2024-25 সালে রিভাইজ এস্টিমেট অনুসারে রাজ্যের মোট বরাদ্দ দাঁড়িয়েছে 30,296 কোটি টাকা, যার মধ্যে এটা বুঝার বিষয় আছে, যার মধ্যে বেতন ভাতা, পেনশন, ঋণের সুদ ইত্যাদি বাদ দিলে শুধুমাত্র উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত? 17,014 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য 6,645 কোটি টাকা খরচ করা হয়েছে। যদি আমরা এটা শতাংশ হিসাবে আমরা দেখি 39.06%, এটা আরো বাড়তেও পারে। যখন এই দিক থেকে চূড়ান্ত হিসাব আসবে তখন কিন্তু আরো বাড়বে। 30,296 কোটি টাকা আমাদের রিভাইজ এস্টিমেট এবার যেটা হলো, সেই জায়গার মধ্যে আমরা 17,014 কোটি টাকার মধ্যে আমরা জনজাতি এলাকায়, যেটা আমাদের পেনশন এবং স্যালারি ইত্যাদি দিয়ে, ঋণের যে সুদ সেটা দিয়ে, তার মধ্যে 6,645 কোটি টাকা আমরা খরচ করেছি। এবং সেটা কিন্তু আগে আমরা কোনোদিন দেখিনি এইভাবে জনজাতিদের উন্নয়নের কাজ করছে। সেইভাবে 2025-26 সালে 7,149 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত বছর থেকে আরো বেড়েছে। সেখানে যদি আমরা দেখি, আমরা 40%-ও বেশি আমরা জনজাতিদের জন্য আমরা রেখেছি। বাজেটের শুধু না, তাছাড়াও জনজাতি এলাকার উন্নয়নে আরো অনেক বেশি খরচ করা হচ্ছে, যেমন রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যা নাবার্ড থেকে পাওয়া যায়। এবং এর আওতায় আমরা বছরের পর বছর অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা কিন্তু ডেভেলপ করছি। আমরা এক্সটার্নালি এরিয়েড প্রজেক্ট সেইগুলো আমরা যেগুলো আমরা নিয়েছি, তার বেশিরভাগই দেখা যায় না জনজাতি এলাকার মধ্যেই। সেগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যেসব উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, সব আমরা এক্সটার্নাল এরিয়েড প্রজেক্ট জনজাতি এলাকায় আমরা খরচ করছি। রাজ্যে অনেক জাতীয় সড়ক নির্মিত হচ্ছে, আমরা জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি ন্যাশনাল হাইওয়ে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে কিন্তু এই যে রাস্তাগুলো গেছে, সেই জায়গাগুলোর মধ্যে কি হয়েছে, যখনই কোনো জমি অধিগ্রহণের বিষয় দাঁড়ায়, তাহলে এই যে টাকা, এবং সেটা একটা ভালো অ্যামাউন্ট জনজাতিদেরকে দিতে হয়েছে, তাতে করে তাদের কিন্তু আর্থসামাজিক উন্নয়ন সেখানে হয়েছে। এইসব প্রকল্প ছাড়াও জনজাতি ভাই বোনদের বিভিন্ন দপ্তর থেকে, এখানে এমন কোনো দপ্তর নেই যেখানে জনজাতিদের কথা চিন্তা ভাবনা করা হয়নি। আমরা দেখেছি এর আগে কংগ্রেসের সময়ে আমরা দেখতাম, ইউপিএ সরকারের সময় দেখতাম, নর্থ ইস্টে কোন সময় ওরা সেইভাবে মান্যতা দেয়নি। ওনারা তো বিশ্বাস করে কিভাবে এখানে
মানে টেররিজম থাকবে, আর টেররিজমের মাধ্যমে কিভাবে মানে দখল করবে সিংহাসন সেই চিন্তায় সবসময় বিভোর হয়ে যায়। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা দেখেছি যে গত 4ই সেপ্টেম্বর 2024 স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে নয়াদিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, অল ত্রিপুরা টাইগার ফোর্স প্রতিনিধিদের মধ্যে একটা সমঝোতা হয়েছে। আমি নিজেও ছিলাম সেখানে। তাতে করে আমাদের ত্রিপুরা এখন বলা যেতে পারে যে টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা বলা যেতে পারে। আগে আমরা দেখতাম এখান থেকে ধর্মনগর দিয়ে নিজেও আপনি ধর্মনগরে মহোদয় সেখান থেকে আসতে কত সমস্যা হতো, 12 ঘন্টা 13 ঘন্টা আসতে পারবেন কি আসতে পারবেন না, সেগুলো ছিল না। এবং এদের মদতদাতা আমরা কিন্তু জানি না, এই টেররিস্টের মদতদাতা কারা এখনো আমাদের ত্রিপুরার মধ্যে আছে। 3টা ডিগ্রি কলেজের হোস্টেল আমরা জনজাতিদের জন্য করেছি, একটা মহিলা কলেজ, এটা ফটিকরায় আম্বেদকর কলেজে, গন্ডাছড়াতে একটা করেছেন। 2018 সালের পূর্বে রাজ্যে মাত্র 4টা একলব্য স্কুল ছিল, মানে একলব্য মডেল রেসিডেন্ট। সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 21টার মতো আমাদের স্যাংশন দিয়েছে। 21টা, কোথায় চা আর কোথায় এসেছে। সেই জায়গার মধ্যে অলরেডি কিছুদিন আগে 9ই মার্চ 2024 পর্ব রূপাইছড়িতে 2টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রী করে গেছে। মুখ্যমন্ত্রীর আবাস মিশন প্রকল্প যদি আমরা কথা বলি, সেখানে 30,000 হেক্টর থেকে বাড়িয়ে 69,000 হেক্টর করা হয়েছে। আমার মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকাল বলছিলেন যে কি হচ্ছে এইসব স্কিল ডেভেলপমেন্ট করে কি হচ্ছে, কিন্তু উনার জবাবে আমি উনার উত্তর দিতে চাইছি যে জনজাতি যারা আছে অন্যদের সম্পর্কে তো বলবোই, এমনটা আমি বলে দিই যে কতজন বেকার যুবতীদের তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তর থেকে যেভাবে ওনাদের দক্ষতা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে বাইরেও ত্রিপুরাতে তো আছে অনেক জায়গায়, কিন্তু ওদের সেই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য ভারত সরকার অলরেডি 100 crore একটি বিশেষ প্যাকেজ এখানে দিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 80 কোটি টাকা পাওয়া গেছে। এতে করে উদ্যম চর্চা, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা এবং প্রায় মার্কেট, অতিরিক্ত ক্লাসরুম, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, হোস্টেল ইত্যাদি স্থাপনের জন্য খরচ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনায় অধীনে 375টি জনজাতি অধ্যুষিত গ্রামে উন্নয়নের জন্য প্রতিটি গ্রামে 20,35,000 টাকা করে প্রদান করা হবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2রা অক্টোবর 2024 ইংরেজি ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকে 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য যেসব বেসিক মৌলিক সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করা হবে। ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন এর জন্য বিশ্ব ব্যাংক থেকে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ এসবের উন্নতির জন্য প্রায় 1400 কোটি টাকা আমরা পেয়েছি। এবং তার জন্য যেসব এখানে আমি যেটা বললাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে। জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে 15ই নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটি প্রকল্প চালু করা হয়। এবারের বাজেটে যেটা আমি একটু আগে বললাম, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে এই বাজেটের মধ্যে আমাদের জনজাতিদের টাচ করেনি, এরকম কোনো ডিপার্টমেন্ট নেই। এখানে এবারের বাজেটে আমি আবার মাননীয় আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে ওনাদের যে সংস্কৃতি এবং সেটাকে সংরক্ষণের জন্য, বিশেষ করে ওনাদের যে বাদ্যযন্ত্রাদি, এটা তো আমরা কোনোদিন আগে ভাবিনি, সেগুলোর জন্য একটা কর্মশালার আয়োজন করেছেন। এর জন্য ব্যয় রাখা হয়েছে 3 কোটি টাকা। শুধু তাই নয়, মেধাবী উপজাতি শিক্ষার্থীদের যাতে মানসম্মত একটা এডুকেশন পায় তার জন্য মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। এতে করে যারা
সর্বভারতীয় ভারতীয় স্তরে জি, নিট, ইউপিএসসি ইত্যাদি সাফল্যের সম্ভাবনা এতে করে বৃদ্ধি পাবে। এর জন্য 2025-26 অর্থ বছরে 3.10 কোটি টাকা ব্যয় করা হবে। ভারত সরকারের অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন যারা নেতৃবৃন্দরা এখানে আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর থেকে আরম্ভ করে বিধায়ক এখানে বলেছেন, জল জীবন মিশন প্রকল্প শুরুর আগে রাজ্যের 7,50,000 পরিবারের মধ্যে শুধুমাত্র 0.24 লাখ পরিবারকে ট্যাবের মাধ্যমে জল সংযোগ দেওয়া হয়েছে। কত পার্সেন্টেজ? 3.26%। আর এখন সেটা বর্তমানে কোথায় দাঁড়িয়েছে? 6,39,000 পরিবার, অর্থাৎ 85.12%, যা জাতীয় গড় 79.98% ছাপিয়ে গেছে। আমাদের ত্রিপুরা সরকার 5ম জাতীয় জল পুরস্কার উত্তর পূর্বাঞ্চল জুনের মধ্যে এই ধলাই জেলা সর্বশ্রেষ্ঠ হিসাবে পুরস্কৃত হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত রাজ্যের 5,49,000 পরিবারের মধ্যে 15 লক্ষ অলরেডি 100% স্যাচুরেশন হয়ে গেছে। 15,72,095 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 4,08,788 যারা বেনিফিশিয়ারি আছে বিভিন্ন হাসপাতালে এই প্রকল্পের আদায় তারা বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে। এতে করে প্রায় 222,42,00,000 টাকা দাবি নিষ্পত্তি করা হয়েছে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কথা যদি আমরা বলি, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা এখন পর্যন্ত রাজ্যে মোট 2,28,000 পরিবারে 4,94,034 জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 2,39,875 জন কৃষককে 2 বছরে 287,16,00,000 টাকা এবং বিগত 8 বছরে 842,62,00,000 টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে রাজ্যের 1,46,146 হেক্টর জমির জন্য বরাদ্দ করা হয়েছে 25 কোটি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এ বিষয়ে আগে আলোচনা হয়েছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,726 জন গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। এতে করে 162 জন গ্রাহকের বাড়িতে অলরেডি কালকে আমাদের মাননীয় আমাদের মিনিস্টার সাহেব এই দপ্তরের উনি আমাকে একটা চিঠিও দিয়েছেন যে আমাকেও আমার বাড়ির মধ্যে নাকি সৌর প্যানেল লাগাতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অদ্যাবধি 3,68,000 পাকা ঘর রাজ্যে নির্মিত হয়েছে। তার মধ্যে গত 3 বছরে এই প্রকল্পে 3,000 কোটি টাকা উপর বেশি ব্যয়ে পাকা ঘর নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানেও 1200 কোটি টাকা ব্যয়ে 70,000-এর উপর ঘর নির্মিত হয়েছে। গত 2 বছরের কথা যদি বলি, 13,000-এরও বেশি ঘর এখানে নির্মিত হয়েছে। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে তার কর্মসূচি চালু করেছিলেন এবং 2019 সালে আমাদের রাজ্যের গ্রামীণ জনবসতি এলাকা এই যে ওডিএফ ওপেন ডেফিকেশন ফ্রি এলাকা হিসাবে স্বীকৃতি লাভ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়। এখন পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় 1,18,340টি ব্যক্তিগত শৌচাগার এবং 466 কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে। 765টি গ্রামের মধ্যে 727টি গ্রাম ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস মডেল, 5টি গ্রাম রাইজিং ক্যাটাগরি এবং 16টি গ্রাম অ্যাপ্রাইজিং ক্যাটাগরি রয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় প্লেসমেন্ট ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে গত 3 বছরে 5,223 জন গ্রামীণ যুবক যুবতী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাননীয় বিধায়ক মহোদয় কালকে আমি শুনছিলাম উনি এটা বলেছিলেন, এই যে আমাদের আপনি যে বলছিলেন কি হয় ওরা কোথায় যায় ট্রেনিং নেওয়ার পর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওদের এখন পর্যন্ত গত 3 বছরে 5,223 জন যারা গ্রামীণ যুবক যুবতী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা। তার মধ্যে
3011 জনের বিভিন্ন কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 2017 সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে 1,42,759 জন মহিলা সুবিধা পেয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় যদি আমি কথা বলি, এখন পর্যন্ত 566 কিলোমিটার রাস্তা পুনঃসংস্কার করা হয় এবং 11টি আরসিসি ব্রিজ সহ 1405 কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। বলেছে এই সরকার নাকি অনেক রকম পরিকল্পনা করে এরপরে ভুলে যায়। আমি একটা মোটামুটি সত্তর দেওয়া সম্ভব নয়, সময় কম। তো আমি একটা বলি, 2023-24 অর্থবর্ষে অধ্যক্ষ মহোদয় ত্রিপুরা রুরাল রোডস ডেভেলপমেন্ট এজেন্সি কর্তৃক প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় PMGSY 12টি জনপদকে ক্যাপিটেশন সংযোগকারী 55.911 কিলোমিটার রাস্তা নির্মাণ করা এবং PMGSY 2 and 3 এ 55.79 কিলোমিটার রাস্তাকে উন্নত করা হয়। মহিলাদের কথা যদি বলা হয়, মহিলাদের আর্থ সামাজিক উন্নতি সুরক্ষার প্রশ্নে এই রাজ্য সরকার বিকাশ বাবু, মাননীয় অধ্যক্ষ মহোদয় ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর যে সর্বশেষ যে রিপোর্ট, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে, আমরা বলবো না এটা ফার্স্ট রয়েছে সেকেন্ড রয়েছে, নিচের দিক থেকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে সর্বশেষ তথ্য, সেখানে বলা হয়েছে 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্ন। ওভারঅল যদি আমরা দেখি সব প্যারামিটারে আমরা এখন তৃতীয় স্থানে রয়েছি। সো ফার দিস ল এন্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন। রাজ্যে বিজেপি সরকারের সময়কালে মহিলাদের জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসি তৈরি করা হয়েছে। এর আগে আমরা কিন্তু দেখিনি, যা বিগত 30 বছরেও তৎকালীন সরকার করে উঠতে পারেনি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ছাত্রীদেরকে যাতে আরো বেশি উচ্চশিক্ষায় উৎসাহিত করা যায়, তার জন্য কিছুদিন আগে 14ই মার্চ এখানে স্কুটি দেওয়া হয়েছে প্রায় 140টার মতো CBSE এবং TBSE থেকে যারা পাশ করেছে 12th ক্লাস তাদেরকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন সেটা। শুধু তাই নয়, 2018-19 সাল থেকে 2022-23 পর্যন্ত মোট নবম শ্রেণীতে পাঠরত তাদেরকে 1,22,509 জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে, ছাত্রীদের জন্য মাত্র 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার স্নাতক ও স্নাতকোত্তর পাঠরত ছাত্রীদের জন্য, আমার মনে আছে সেটা আমরা আমার ভাই ফোটার সময় আমরা সেটা আমি ডিক্লেয়ার করেছিলাম যে ভর্তি ফিস, কলেজ উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফি যাতে মুক্ত হয়, এবং সেটা এখন কার্যকরী করা হয়েছে। পরিবহন দপ্তরে, এখানে পরিবহন মন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার এখানে 45 জন মহিলাকে ড্রাইভিং এর ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয়েছে। যেখানে সরকারি মার্কেট স্টলের কথা যদি উঠে, সেখানে 50% স্টল মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 181 টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো সমস্যা মহিলাদের যখন হবে ইমিডিয়েটলি তাৎক্ষণিক সাহায্যের জন্য এই টোল ফ্রি নাম্বারটা দেওয়া হয়েছে। আমাদের এই সরকার আসার পর আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন সেটা রাজ্য স্তরে এবং প্রতিটা জেলায় আমরা সেটা উইমেনদের জন্য আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা তার নাম আরেকটা সখী সদন, সেই স্থাপন 8টি জেলায় আমরা করেছি। অর্থাৎ যে কোনো একটা জায়গায় গেলে সব ধরনের যে তাদের যে সমস্যা একই ছাদের নিচে সব ওনাদের যে সমস্যাগুলো সমাধান হবে, যার নাম দেওয়া হয়েছে ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন। আমাদের 8টা ডিস্ট্রিক্ট, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মহিলার দ্বারা পরিচালিত 9টা আমরা থানা, মহিলাদের থানা আমরা করেছি, 9টি পুলিশ থানা। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো করেছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেসে, তার জন্য আমরা সব সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করেছি। এছাড়াও রাজ্যের 8টি জেলায় জেলা শাসকের অফিসে আমরা লোকাল কমিটি গঠন করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের প্রায় 8 ধরনের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করা হচ্ছে। মহিলাদের ক্ষমতায়ন ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে
গ্রাম পঞ্চায়েত গুলো শুধু মহিলার দ্বারা পরিচালনা, এরকম একটা গ্রাম পঞ্চায়েত করার জন্য। আপনার মাধ্যমে আমি সবাই অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমরা 4টি গ্রামে সম্পূর্ণভাবে মহিলার দ্বারা সেখানে পরিচালনা হচ্ছে, এবং যারা অফিসার আছে তাদেরকে আমরা সেখানে মহিলা আমরা সেখানে দিয়েছি। পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে, পিঙ্ক টয়লেটের কথা বলা হয়েছে, যাতে মহিলারা সুবিধা পায়, যে দূর থেকে যেন যেখানে পুরুষ ও যাবে সেটা যেন না হয়। আমরা যেটা বলি সেটাই করি। আমরা রাজ্যে নারী শক্তি ক্ষমতায়নের সবচেয়ে বড় যে আমরা যে জায়গাটা, সেটা হচ্ছে TRLM, আজীবিকা মিশন, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন। সেখানে এখন পর্যন্ত 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সদস্য সংখ্যা 4,84,000। শহরেও তদ্রুপ ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, সেখানে 5,941টি গঠন করা হয়েছে স্বসহায়ক দল। সেখানেও প্রায় 63,743 জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদি ভারত সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় যারা স্বসহায়ক দল তাদের বার্ষিক যে আয় সেটা যেন ন্যূনতম 1 লক্ষ টাকা সুনিশ্চিত করা যায়। তার জন্য এই যে বিশেষ উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। তার জন্য লাখপতি দিদি ত্রিপুরাতে এখন 51,871 জন লাখপতি দিদি হয়েছে। স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে 746 কোটি 80 লক্ষ টাকার ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 অর্থ বছরের পূর্বে শুধুমাত্র কত দিয়েছে, 32 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর আমাদের সরকার আসার পর 714 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। TSR ব্যাটালিয়নে আমরা প্রায় 137 জন মহিলা জওয়ান নিয়ে, একটু ধৈর্য ধরুন, একটু প্লিজ, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করি, প্লিজ ধৈর্য ধরুন, একটু শুনুন, ভালো লাগবে, মানে একটু শুনুন প্লিজ, এসে একটু এসে, আমি জানি একটু ইম্পেশেন্ট থাকে, একটু 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 পেশেন্ট, প্লিজ প্লিজ। জমি ক্রয়ের ক্ষেত্রে মহিলাদের স্ট্যাম্প ডিউটি 1% হ্রাস করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে, আমি দেখেছি আপনি যখন আমার পেশেন্টও ছিলেন খুব অভিজ্ঞ ছিলেন, আমাদের বসাতে খুব অসুবিধা হতো। প্লিজ পেশেন্ট, কি পেশেন্ট, প্লিজ 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 প্লিজ, আমাদের সরকার মহিলাদের জন্য কর্মক্ষেত্রে 33% সংরক্ষণ চালু করেছে। মুখ্যমন্ত্রী এইবারের প্রস্তাবে আমি যেটা বললাম, আমি অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেবো, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এই বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেটাও একটা নতুন প্রকল্প, আমি আর বিশদভাবে এখানে বলতে চাইছি না। দিব্যাঙ্গদের বিষয়েও আমাদের এই সরকার আসার পর, যেখানে 2013 থেকে 2018 সালে মাত্র 4টি জেলায় DDRC ছিল, আমাদের এই সরকার আসার পর আরো 4টা এখানে DDRC চালু করা হয়েছে, ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার। আগে দিব্যাঙ্গদের জন্য সামাজিক ভাতা কত ছিল, 700 টাকা, আর আমাদের সরকার আসার পরে মাসিক 2000 টাকা করা হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে আগে মাত্র 3% সংরক্ষণ ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে 400 টাকা। 2018 সালের আগে দিব্যাঙ্গজনদের সরকারি চাকরিতে প্রমোশনের ক্ষেত্রে কোনো সংরক্ষণ ছিল না। আমাদের সরকার আসার পর সেখানে 4% সংরক্ষণ চালু করা হয়েছে। নরসিংগড়ে হাফওয়ে হোম চালু করা হয়েছে, ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে, ইউনিভার্সাল আইডেন্টিটি কার্ড চালু করা হয়েছে। আমাদের কিছুদিন আগে বিশালগড়ে উপলক্ষী বিলে নর্থ ইস্টের মধ্যে প্রথম আর্টিফিশিয়াল লিম্ব প্রস্তুতকারক সংস্থা, সেখানে ভূমি পূজন করা হয়েছে। ত্রিপুরা রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটি রুল, সেটাও কার্যকর করা হয়েছে। এবারের বাজেটে এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন, যারা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে 5,000 টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে, এবং যারা 2,000 টাকা অবধি পাচ্ছে তাদেরকে 2,000 টাকা মাইনাস করে 3,000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। আগরতলাতে মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা এই যে বাজেট, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় সবাই মিলে এখানে উঠে করতালি দিয়ে ধনী ভোটে সেটাকে আপনার বলা উচিত যে এই মানসিক যারা প্রতিবন্ধী তাদের জন্য রিক্রিয়েশন সেন্টার আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা এবারের বাজেটে রেখেছে। মেধাবী দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর ডিজেবল চালু করা হয়েছে, যা আগে কখনো আমরা দেখতে পাইনি।
এবারের বাজেটে যে ব্যতিক্রমী প্রকল্প, এবারে যেটা আমি বলেছিলাম, যারা চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট, যারা সান অফ আর্মি বা সিআরপিএফ পার্সোনাল, তাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য এই বাজেটে প্রায় 2,40,00,000 টাকা রাখা হয়েছে। এবারের একটা বড় আনন্দের বিষয়, কিছুদিন আগে এখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমরা দেখি কি সাধারণত যিনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, ওই ফ্যামিলির থেকে চলে আসেন সব, মানে এটা একটা যেমন ডাইনেস্টি এরকম একটা হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইউথ যারা, এমন সব লোককে তোমরা নিয়ে আসো যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতি করেনি, ওই সব লোককে আপনারা নিয়ে আসুন। ওদের যে চিন্তা ভাবনা, কারণ দে আর নট পলিউটেড, তাদের মধ্যে নতুন কিছু করার চিন্তা ভাবনা আছে, এই ধরনের লোককে আনা, যে কারণে এবার এই বিধানসভার মধ্যে আমাদের বিকশিত ভারত যুব সংসদ গত রবিবার এখানে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এখানে এসেছিলাম, আমি এসে তার ইনগুরেশন এখানে করেছি। এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি, আমি এর জন্য আবার মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে 25টি কোচিং সেন্টার উনি বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ের উপর প্রতিটি মহকুমায় একটি করে উন্নত মানের যে বিশেষ কোচিং সেন্টার চালু করছে। আমরা কি করি, সব যারা যারা অলরেডি টেস্টেড যারা টিচার আছে তাদের বাড়িতে যায়, অনেক লোক যেতে পারে না। তার জন্য যখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি, মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে না, এবার থেকে আমরা ইংরেজি এবং এই যে আমাদের বিজ্ঞান যে সাবজেক্ট গুলো আছে, এমন সব টপ ক্লাসের টিচার আনা হবে বাইরের থেকে, বা যদি এখানে লোক থাকে তারা যদি জয়েন করে, তাহলে আমাদের যারা ছেলে মেয়েরা আগরতলায় দূর থেকে আসতে হবে না, বিভিন্ন যেসব মহকুমা সেখানে সেন্টারে থাকবে, তারা সেই সুযোগটা পাবে। আমবাসা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করার প্রস্তাব এখানে রাখা হয়েছিল। আমরা যেখানে এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব উনি করেছেন আগরতলা, উদয়পুর এবং নারায়ণগঞ্জ, এবং এতে করে সমস্ত ত্রিপুরা সবকটা মানে আমাদের যে বিধানসভা আছে সবকটাই কিন্তু কভার হবে। স্বাস্থ্যের বিষয়ে আমি কি বলবো, আপনি মানে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আপনি সবই জানেন, অনেক কিছু করেছেন, আপনি অনেক কিছু করেছেন। আপনি যেটা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমি আপনাকে এর জন্য বলবো না যে আপনি কিছুই করেননি। এখানে অলরেডি ত্রিপুরা হেলথ সার্ভিসের 175 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং ত্রিপুরা হেলথ সার্ভিস গ্রেড 3 পদে 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর মধ্যে নিয়োগ করা হবে, টিপিএসসি এর মধ্যে দেওয়া হয়েছে এবং তারা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। শুধু বিল্ডিং নয়, স্বাস্থ্য দপ্তরের মানব সম্পদ সৃষ্টির কিন্তু আমরা ব্যবস্থা করছি না। এখানে নার্সিং যারা অফিসার আছেন তাদের জন্য আগে নার্স বলা হতো, আমরা কিন্তু নাম চেঞ্জ করেছি, এখন নার্সিং অফিসার, এবং 175টি শূন্য পদে তার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 152 জনকে আমরা লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। এছাড়া চুক্তির মাধ্যমে 100 জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। রোগীর উন্নয়ন যাতে আরো ভালো উন্নত পরিষেবা দেওয়া যায়, 433 জন নার্সিং অফিসারের পোস্ট সৃষ্টি এবং পূরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 308 জন মাল্টিটাস্কিং গ্রুপ পদের নিয়োগপত্র অলরেডি প্রদান করা হয়েছে। তাছাড়াও প্রায় 1158 জন উপরোক্ত পদে নিয়োগের কাজ প্রক্রিয়াধীন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে অর্থাৎ এই জিএমসি ও জিবিপিতে কিডনি রোগীদের ওপিডি ও সুপার স্পেশালিটি ব্লক এবং কিডনি প্রতিস্থাপন চালু হয়েছে। ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের রেডিও ইমেজিং ডিভাইস, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি এবং ডিজিটাল অ্যাক্সেস স্থাপন করা হয়েছে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবি হাসপাতালের শয্যা সংখ্যা, এটা নিয়ে প্রায়শই কথা হয়, এর আগেও কথা হয়েছে, 727 থেকে, আমি নিজেও যখন গিয়েছি, আপনি সেগুলো আপনার সময় সেটা ছিল, কিন্তু আমি এসে সেখানে যাওয়ার পরে আমি যখন দেখলাম শেষ নেই, আপনিও দাঁড়িয়েছেন হয়তো না, কিন্তু সেখানে 1413 করা হয়েছে। গত পরশুদিন আমার সাথে সেক্রেটারি মহোদয়ের কথা হয়েছে, উনি বলছেন এই জায়গা আছে, সেখানে আরো প্রায় 100 আসন, মানে 100 আসন
আরো যাতে বেড বাড়ানো যায় তারও প্রক্রিয়া এখানে চলছে। অলরেডি আমাদের এখানে সুপার স্পেশালিটি ব্লক সুন্দরভাবে, এত সুন্দর সুপার স্পেশালিটি মনে হচ্ছে যেন কর্পোরেট একটা হসপিটাল আমরা আসছি। সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো ইত্যাদি এখানে চালু হয়েছে। কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারিও চালু হয়েছে। নিউরো সার্জারি আপনার সময় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, কেন আরো বেশি নিউরো সার্জারি এখানে আসছে। আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দিই যে আপনি প্রথম নিউরো সার্জন এখানে এনেছিলেন, যদিও চলে গেছিল, আবার আপনি আমাকে বললেন ওকে চলে গেছে, ওনাকে নিয়ে আসুন, আবার ওনাকে নিয়ে আসলাম। এই হচ্ছে ভারতীয় চিকিৎসা পাইপিং সরকার যখন যা বলে তাই করে, এবং উইথ ফোল্ডেড হ্যান্ড যদি বলে, অত্যন্ত সৌজন্যতার সাথে যখন বলে তখন সে কাজটা সৌজন্য ভাবেই আমরা এর আগে দেখেছেন যারা বিরোধী দলের এখানে আজকে যারা বিরোধী দলের মেইন বিরোধী দল, আপনারও বিরোধী দলে, তারা চলে গেল। আমি আহ্বান করলাম, তারপরে ওনারা আসেনি, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমরা জেলা স্তর এখানে গুমতি জেলা হোক, ধলাই জেলা হোক, দক্ষিণ জেলা হোক, বিভিন্ন জায়গায় ট্রমা সেন্টার আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন, আমি শুনছিলাম ঘরে, যে বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করি তাহলে এখানে স্টেট হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আইজিএম এ অনেকটা কম মানে প্রেশার পড়ে, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। আমরা রাজ্যের 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট যেটা মাদকাসক্তি কেন্দ্র স্থাপন করেছি। এর মধ্যে প্রায় 198 কোটি টাকা দিয়ে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র আমরা সেখানে গড়ে তুলছি। রাজ্যের সার্বিক উন্নয়ন, তার জন্য 100টি হেলথ সেন্টার আমরা নির্মাণের জন্য 30 কোটি টাকা আমরা অনুমোদন দিয়েছি। এবং এখানে অনেক আছে, আমার আগে বক্তারা যেহেতু বলেছেন আমি আর বেশ কিছু বলছি না, এই বিষয়ে শাস্তি দেবেন। এবারে বাজেটে যে পূর্ত দপ্তরের কথা যদি আমি বলি, সেখানে দেখা যায় কেন্দ্রীয় সরকার রাজ্যের 923 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে, যার মধ্যে 2018 সাল থেকে এখন পর্যন্ত 409 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এবং রাজ্যে মোট জাতীয় সড়কের সংখ্যা আমরা জানি যে 6টা, এবং আরো 4টি নির্মাণের অনুমোদন রয়েছে। আমরা চেষ্টা করছি যে সবকটাই জেলা, এখন যে 4টা যে ইন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছিল সেটার মধ্যে একটা যেটা কমলপুর, আমবাসা এবং ডুম্বুর হয়ে সেটা শান্তির বাজার যায়, সেই বিষয়ে আমি দিল্লিতে আমি কথা বলেছি। যানজট নিরসনের জন্য আমি মাননীয় আমাদের এই অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ দেব যে এখানে যানজটের যে এমন অবস্থা আগরতলা শহরে বিশেষ করে, সেখানে এটা আগরতলা এবং উদয়পুরে একটা ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 2টি ফ্লাইওভার, আরো ফ্লাইওভার হবে আগরতলায় রাধানগর থেকে আইজিএম হাসপাতাল পর্যন্ত, এবং সেটা 8.5 মিটার সেটা করা হবে। এবং 2.17 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ পরিকল্পনা করা হয়েছে, যার জন্য 492 কোটি টাকা দিয়েছে। আমি ওনার জন্য আবারও ওনাকে ধন্যবাদ দিই। উদয়পুরের জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করার জন্য 355 কোটি টাকা এখানে ধরা হয়েছে। শুধু তাই নয়, আমাদের এখানে প্রধান প্রকল্পগুলোর মধ্যে পিএম গতি শক্তি প্রকল্পে, যেটা আমি একটু আগে বললাম, প্রায় যে কমলপুর শান্তির বাজার 148 কিলোমিটার সে তার দীর্ঘ, এবং সেইভাবে আমরা মানে যাতায়াতের জন্য আমরা কাজ করে চলছি। এবারের বাজেটে আমি অনেকগুলো পেজ আমি উঠিয়ে নিয়েছি, কারণ অনেকে দেখলাম যে মানে হয়ে গেছে। 55টি নতুন মিনি মোবাইল ভ্যাটনারি চালু করা হয়েছে বা চালু করা হবে, যাতে করে ব্যয় 4,50,00,000 টাকা রাখা হয়েছে এই বাজেটের মধ্যে। বামুটিয়াতে নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্প স্থাপন করা হবে, এতে করে 2 কোটি টাকা রাখা হয়েছে। 15টি জেলায় মৎস্য চাষ, সেখানে অ্যাওয়ারনেস এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, প্রায় 8,82,00,000 টাকা তার মধ্যে রাখা হয়েছে। কৈলাসহর ও উদয়পুরে 2টি মাল্টি পারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ,
গন্ডা পয়সা ও কাকরাবনে সিনথেটিক ফুটবল মাঠ বসানো হবে। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণ, 50টি ওপেন জিমনাসিয়াম স্থাপন, আগরতলা ভোলাগিরিতে গ্যালারি ও আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের করে সেইভাবে সেই সুবিধা গড়ে তোলার মানে সেই বাজেটে রাখা হয়েছে। চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় 20,485 হেক্টর জমিতে রাবার চাষ, 10টি রাবার প্রক্রিয়াকরণ যে কেন্দ্র এবং 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল স্থাপন এবং 50 শয্যা বিশিষ্ট 7টি এসটি হোস্টেল নির্মাণ করার প্রবিধান এখানে রাখা হয়েছে। রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন, এই বিষয়ে আমাদের উন্নয়ন আমাদের যে লেবার মিনিস্টার উনি বলেছেন যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন এবং সুরক্ষার জন্য 1.20 কোটি টাকা ব্যয় করতে চলছে এবং সংখ্যালঘু অধ্যুষিত যে গ্রামগুলো আছে সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, তার জন্য 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং বাজেটে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত যে ব্লকগুলো আছে সেখানে আর্থসামাজিক যে ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্টের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের যাদের প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড প্রদানের জন্য 9.35 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আরেকটা বিষয় আমার মনে হয় এর জন্য বারবার যত কম দেব ততই বোধহয় কম হবে, যে মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এই আগরতলার মধ্যে স্থান করবে। যারা বাইরের থেকে আসে আগরতলার মধ্যে এখানে এসে আটকে পড়ে, থাকার জায়গা নেই, খাওয়ার সমস্যা, তার জন্য এই ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার সেখানে তার ব্যবস্থা রাখবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাপানিয়ার যে আন্তর্জাতিক মেলা গ্রাউন্ড সেখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে, তাতে ব্যয় রাখা হয়েছে এই বছরের জন্য 15 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে পুরোনো যে থানাগুলো আছে সেগুলোকে নতুন করে যদি করা যায় তাহলে ওখানে যারা মানে ইন্সপেক্টর থেকে শুরু করে যারা পুলিশ কর্মীরা আছে, এএসআই হোক যারা আছে, তাদের কি হয় বাইরে যেতে অনেক দূরে যেতে। যদি ওইখানে মাল্টি স্টোরি বিল্ডিং করা যায় তাহলে একটু ফিল করবে যে আই এম এট হোম, তো তারা নিচেও কাজ করবে করে থাকবে। তো সেইভাবে আমরা পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা, ভাইখোড়া থানা, বাগবাসা থানা, মধুপুর থানা এইগুলোর জন্য নতুন ভবন নির্মাণ করার জন্য এই বাজেটে রাখা হয়েছে। আগামী বার আস্তে আস্তে করে আমরা অন্যান্য জায়গাগুলো আমরা দেখব। ফায়ার স্টেশন নিয়ে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আমার এখানে ফায়ার স্টেশন নেই। রানীর বাজার ফায়ার স্টেশন, বিশ্বমুখ ফায়ার স্টেশন, করবুক ফায়ার স্টেশন, কিল্লা ফায়ার স্টেশন, শৈলাঙ্কা ফায়ার স্টেশন, ফটিকরাই সেটা কাঞ্চনবাড়ির ফটিকরাই ফায়ার স্টেশন, কাকারজোলা ফায়ার স্টেশন, পেচারতল ফায়ার স্টেশন, তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য নতুন বিল্ডিং তৈরি করা হবে এবং এই বাজেটে তার উল্লেখ করা আছে। উদয়পুর, অমরপুর, ধর্মনগর ফায়ার স্টেশন, ধর্মনগর ফায়ার স্টেশনে এবং গোমতীর বিভাগীয় ফায়ার অফিস পুনর্নির্মাণের কাজ নেওয়া হবে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, কুমারঘাট এবং উদয়পুরে জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করা হবে। এর জন্য 10 করোড় রাখা হয়েছে। মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, অনুঘাট এবং যতনবাড়িতে নতুন আমাদের মাননীয় আমাদের মন্ত্রী অলরেডি বলেছেন যে মোটর স্ট্যান্ডের বিষয়ে, সেখানে এই যে জায়গাগুলো বললাম এর মধ্যে 10 কোটি টাকা রেখেছেন। এখানে ত্রিপুরার বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস স্থাপন করা হবে। রাজ্যের সমস্ত সরকার সমস্ত পানীয় জলকে পাম্পকে সৌরশক্তির সাথে যুক্ত করার সংকল্প নিয়েছে এবং এই বাজেটে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরগুলোর বাজেট পর্যালোচনা করে যদি আমরা দেখি রাজ্যের বাজেট বরাদ্দ এই সরকারের সময়কালে প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 2017-18 অর্থ বর্ষে বাজেট বরাদ্দ ছিল 15,956.56 কোটি টাকা। বর্তমানে 2025-26 অর্থবর্ষে রাজ্যের প্রস্তাবিত যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়ে সেটা 32,423 কোটি টাকা হয়েছে, যা শতাংশের হিসাবে 103.21%। এই বৃদ্ধি থেকে এটা কিন্তু প্রমাণ হয় যে প্রকৃত অর্থে আমাদের এই বাজেট জনকল্যাণমুখী এবং রাজ্যের সার্বিক যে উন্নয়ন
আমি সেই উন্নয়নের জন্য একটা দৃষ্টান্তমূলক সাহসিক পদক্ষেপ আমি বলবো। আমি আবারও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গত 21শে মার্চ 2025 এই বিধানসভায় 25-24 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এটি সর্বসম্মতক্রমে এই সভায় গৃহীত হবে বলে আমি দৃঢ় আশা ব্যক্ত করছি। তার সঙ্গে বিরোধীদের যে আমি বলবো যে বিরোধিতা না করে এটাকে সাপোর্ট করুন, আশা করি আপনারা সেটা করবেন। আবারও আমি বাজেট অধিবেশনে মাননীয় বিধায়িকা উৎকৃষ্ট মানের ভাষণ আপনারা এখানে দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কেও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এবং তার দিশা আপনি প্রাঞ্জল হয়ে বুঝিয়ে দিয়েছেন। সবার পরবর্তী কার্যক্রম ছিল 25-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের সাধারণ আলোচনা হয়ে গেল। এখন আলোচনার এখানে শেষ হয়ে গেছে আজকে সাধারণ আলোচনা। 25-26 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা যে সময় মাননীয় সদস্য আলোচনা করেছেন আমাদেরকে প্রত্যেক অভিনন্দন আছে। এখন ব্যয় বরাদ্দ এবং ছটায় প্রস্তাবগুলোর প্রেক্ষিতে আলোচনা শুরু হবে। মাননীয় সদস্য অনুরোধ করছি ওনারা যেন ওনাদের আলোচনা নির্দিষ্ট ওই ছটায় প্রস্তাবগুলো সীমাবদ্ধ রাখেন। এখন এই মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়কে আলোচনা শুরু করার জন্য আমি আহ্বান রাখছি। আপনার কিন্তু একটাই আছে গোপাল বাবু, এবং সময় আমি আপনাকে বারবার বলে দিচ্ছি 15 মিনিটস। গোপাল বাবুর একটা তো তারপর 10 মিনিটস। একটা কথা বলি স্যার, দিয়েছিলাম 6টা, আপনি আমাদের বিরোধী দলের যারা আছে শুরু করলেন, 4:15 টাইম থেকে রাখুন, পরে বলবেন। আমি স্যার 25 মিনিট করে আমি নামে যাবো না প্লিজ স্যার। না, আমি বিরোধী দলের সমর্থনকে আমি সমর্থন করে আমার বক্তব্য শুরু করছি। প্রথম 39 করব, এটা হায়ার এডুকেশন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে লাস্টে আসছি। হায়ার এডুকেশনের অবস্থা আপনি ভালো করে জানেন। আমাদের এখানে রতন বাবু আছে, আপনার আছে কোনো অন্য না, আপনার আছে এখানে 39 misappropriation of 53 number, এই তো misappropriation of fund and wrong government policy। সেইটি বলছি, রং গভর্নমেন্টের মধ্যে আপনার আছেন স্যার। আমি আপনাকে বলি 39টা নিয়ে বলছি, যেটা আপনি You don't give him an encourage good laughing. He needs some laughing and he will আপনার কথা আবারও আসবে। আমি আপনাকে বলছি, আমি যেটা বলছি 39 যেখানে হায়ার এডুকেশনে এখানে মাননীয় প্রবীণ মন্ত্রী এবং খুব অভিজ্ঞ রতন বাবু আজ থেকে 7 বছর আগে এডুকেশন মিনিস্টার বলেছিলেন এই বছরে 18-19 4টা বিএড কলেজ হবে। আজকে পর্যন্ত কোনো কথা পাইনি। এখন মাননীয় অর্থমন্ত্রী আজকের বাজেটটা আমি খুব দেখেছি ভালো করে, কোনো কথা নেই এখানে। মন্ত্রী মহোদয়রা যা কথা বলেছেন পরস্পর বিরোধী কথা। আমাদের যা আমার খুব প্রিয় অনিমেষ বাবু বলেছেন, ওনার বুকে ব্যথা মুখে হাসি, উপায় নেই। উনি জনজাতিদের জন্য কিছুই বলেননি, কারণ এডুকেশন ডিপার্টমেন্টে প্রাইমারি এডুকেশনে প্রায় 300-400 স্কুল বন্ধ হয়ে গেছে এডিসি এলাকায়, কিন্তু কোনো কথা নেই। অনিমেষ বাবুকে আমি বলছি, উনি ফরেস্টের ব্যাপারে রাইট টু ফরেস্ট, ওই যে ইন্ডিজিনাস পিপলদেরকে এই দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, উনি বললেন রেভিনিউ জানে, এই জানে, সেই জানে। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ, ইউ আর টু সলভ দ্য প্রবলেম। যদি ভুল হয়ে থাকে শুদ্ধ করুন, কিন্তু প্রকৃত যারা জনজাতি, যাদের জায়গা পাওয়ার দরকার, তাদের পেতে হবে। আমি যেটা বলছি স্যার, আমি বেশি সময় নয়, আমি 39 হায়ার এডুকেশনে মুখ্যমন্ত্রী ভালো করে
আরে রতন সুদীপ কও না তুমি শোনো, এলিমেন্টারি 9 পর্যন্ত, না 8 পর্যন্ত মাননীয় সদস্য, সেকেন্ডারি, মাননীয়- পরেরটা হায়ার সেকেন্ডারি। আপনি বিষয়বস্তুর উপরে থাকেন, আপনার প্রায় 10 মিনিট আমি আপনাকে বলি স্যার, এইভাবে ডিস্টার্ব করলে এটা আপনার না না ডিস্টার্ব আপনি লাইন ছুট হইলে তো ডিস্টার্ব করবেন। হায়ার এডুকেশনের ব্যাপারে আপনি- স্যার, কলেজে উনি যদিও স্টেপ নিয়েছেন, আমাদের ইউনিভার্সিটিতে স্যার শুধু দুর্নীতি চলছে, আর স্কুল কলেজগুলির মধ্যে ফিক্সড টিচার চলছে। এগুলি যদি আমরা বলি বলে জিপিএসসি তে আমরা ইন্টারভিউ যাচ্ছি, আর কোন মন্ত্রী বলে এই চাচ্ছি সে চাচ্ছি। এখানে স্যার হায়ার এডুকেশন কি করে হবে? হায়ার এডুকেশনের বাজেটই তো নেই স্যার। আপনি দেখুন স্যার, আমি মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বলছি, আপনি দেখুন হায়ার এডুকেশনে এই বাজেট অত্যন্ত কম, চাইলে এবারে কম, সব জায়গায় কম। আমি হায়ার এডুকেশনে আসছি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট, আমি একটা প্রশ্ন নিয়েছিলাম, আমি আসছি এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস করে, এখানে আপনারা 2018 সালে ত্রিপুরাবাসীকে ধোঁকা দিয়ে প্রথম আপনারা বলেছিলেন ভিশন ডকুমেন্টে 1 ডিগ্রি কলেজ উইল বি এস্টাবলিশড ইন ইচ কনস্টিটুয়েন্সি অফ দা স্টেট। কি হয়েছে 7 বছর পরে আপনারা কি বলবেন? এখানে বলেছিলেন কর্পোরেট ভাষায় একটা স্ক্রিপ্টের এটা করতে পারেননি, কি করেছেন আপনারা? মাননীয় সদস্য, হাজার ক্লাসে আপনি বিষয় স্যার একটা বলছি স্যার, এডুকেশন নিয়ে বলছি, তাইলে কিন্তু আমি বন্ধ করে দেব। অফিসার ক্লাসে হায়ার সেকেন্ডারি লেভেলে আপনারা বলেছিলেন যে আপনার সমস্ত স্কুলে স্টার ব্যবস্থা। হায়ার সেকেন্ডারি বলতে পারবে না উনি, হায়ার এডুকেশন কলেজ ইউনিভার্সিটিস না, ওনারটা উনি বলো না। যদি বাবু আপনি জানেন কেন ওনারটা বলেন? আরে না, আমরা সবাই junior, তার মানে ওনারটা important না, তার মানে ওনারটা important না। আপনার আগে কথা বলবো না, আপনি যে আলু দিয়েছেন এটা বলবো না। প্লিজ মূলা দেন, মাছ দিয়েছেন আলু দেন, আপনার অসুবিধা নেই। আমি আপনাকে যেটা বলছি স্যার, একটা কথা বলবো, 15 আমরা মিনিট, এখানে আপনি 15 মিনিট, আমরা এখানে এর মধ্যে 5 জনগণের জন্য এরপর আর আমি তো সময় দেওয়া যেত না। আমি আপনাকে যে কথা হায়ার এডুকেশন শেষ করুন। সব শেষ হয়ে গেছে। না, এটা ঠিক আছে। কোনো এই নেই। আর আমি দুঃখের সঙ্গে বলছি, হায়ার এডুকেশন বলুন, সেকেন্ডারি বলুন, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন কেন বাড়ছে? কেন এত 32,000 কোটি টাকার পরেও কেন হায়ার এডুকেশনে বাজেট কম দেওয়া হলো? এখানে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু সবার কাছে ভালো ব্র্যান্ড রয়েছে। আরো কমাই দিতেছেন। আমি আপনাকে বলি, মুখ্যমন্ত্রী হলো ক্যাপসুল অ্যান্টিবায়োটিক, উনি হলেন সুগার কোটেড, খেতে আরাম লাগে কিন্তু খেলে বোঝা যায়। উনি খুব ভালো লোক, আমাদের কাছে ভালো, আপনাদের কাছেও ভালো। ওনার বক্তব্য আমি শুনছিলাম, কিন্তু উনি একজন ডাক্তার, সব বললেন হিমোটোলজি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত খুলতে পারেননি, এটা আপনার ব্যবসা। আমি আপনাকে বলি, সুদীপ বাবুর সাথে আমার ডিফারেন্স দিতে পারে। সুদীপ বাবু যখন কাঠ প্রসঙ্গ উঠবে দেখবেন একবার জায়গা আরে আমার তো 6টা ক্রেডিট থাকতে পারবে। আপনার তো এগুলি স্যার এইভাবে ডিস্টার্ব হয়েছে, প্লিজ না স্যার, স্যার আপনি তো প্লিজই করবেন। আপনার তো আপনি আপনি স্যার কেন যে আসেন আমি বুঝতে পারি না। আমি আপনাকে বলবো, আমি বলে স্যার, আমি বলবো লাস্ট নট দ্য লিস্ট, হায়ার এডুকেশন এই সরকার অত্যন্ত নেগলেক্ট করছে, ড্রপ আউট বাড়ছে, আপনি এই কন্ট্রাক্ট সার্ভিস দিয়ে আপনি চালানো হচ্ছে, রেগুলার চাকরি দেওয়া হচ্ছে না, এটা ত্রিপুরাবাসীকে ধোকা দেওয়া হচ্ছে। যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন সেই প্রতিজ্ঞা আপনারা রক্ষা করেননি, জনগণের সঙ্গে বিচ্ছেদ করেছেন। এবং আমি সমস্ত বিরোধী দলের সমস্ত কার্যক্রমকে সমর্থন করে এবং বাজেটকে আমি বিরোধিতা করছি না, আমি বলছি ইমপ্লিমেন্টেশন অফ দ্য মানি শুড বি প্রপার, মিস ইমপ্লিমেন্টেশন অফ দ্য মানি যাতে না হয়, যাতে ওই বাহুবলীরা সব লুটে ফুটে না খায়, জনগণের জন্য যাতে হয়। স্যার আপনিও বাহুবলী পেলে পালন করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। মাননীয় সুদীপ বাবু প্লিজ, জেন্টলম্যান, সুদীপ বাবু 1 সেকেন্ড, একটা জেন্টলম্যান কথা হোক।
আপনি অভিজ্ঞবান, আপনার 10টা আছে, আপনি প্লিজ আমাকে বলুন কতক্ষণে শেষ করবেন। আমি খুব শর্ট, আপনি উইল বি স্যাটিসফাইড। না, আপনি আমি কিন্তু এখন আমি কইলাম যে 10 মিনিট শেষ পারতাম না স্যার, ইউল বি হ্যাপি বাট আই জাস্ট বাই সেকেন্ডস। এই জন্য না, আপনি যদি আমার তো ছবি ভালো না। না, আপনি যদি 10টাতে যদি 5 মিনিট করে বলেন 50 মিনিট। না 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 না, ইউ বিলিভ মি, ইউ হ্যাভ ফেথ অন মি। ফাইন, থ্যাংক ইউ। 4:25 বাজে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ঠিক আছে। কাটপোষণ এটা একটা প্রথা, এগুলো আনি বাজেটকে বিরোধিতা টাকা কমানোর জন্য না, জাস্ট কোন কোন দুর্বলতার দিকগুলো উত্থাপন করে সরকার যাতে ভালো করে কাজটা করতে পারে সেগুলো উত্থাপন করার জন্য কাটপোষণের প্রথা। এখানে যারা এই কাটপোষে নেমেছেন, উপস্থিত অনুপস্থিত সকল কাটপোষণ গুলোকে সমর্থন জানায় এবং অনেকে পার্টিসিপেট করবে না, কিন্তু বেরোল দ্য হাউস, তাই সরকারের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাদের মূল স্পিরিটটাকে অ্যাসেস করবেন বলে আমার বিশ্বাস। আমার যে প্রথম কাটপোষণের যে ডিমান্ড নাম্বার 5, মেজর হেড 2014, failure of Tripura Human Rights Commission to take appropriate action against innumerable cases of human rights violation. এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, প্রতিদিন বিভিন্ন জায়গায় রাজ্যে কোথাও না কোথাও হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখানে যে কমিশন গুলো রয়েছে, মানবাধিকার কমিশন রয়েছে, তথ্য জানার কমিশন তো নাই, আজকে প্রায় 3 বছর অধিক হতে চললো, কবে পূরণ করবেন সেটা জানি না। পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন রয়েছেন, লোক আয়ুক্ত রয়েছে, এই যে বিভিন্ন যে গুলো রয়েছে, এদের কি ভূমিকা? আমরা তো গভর্নমেন্ট স্পেন্ডিং lakhs and lakhs of rupees, crores if you add together, but what is the output? কটা বিধানসভা স্যার আপনি তো স্পিকার, আগে আপনি এখানে থাকতেন, অ্যানুয়াল রিপোর্টস অন লোকায়ুক্ত আমাদের এখানে হাউসে জমা দিত, অ্যানুয়াল রিপোর্টস অফ লোকায়ুক্ত এই হাউসের টেবিলে উত্থাপিত হতো, আমরা পেয়ে যেতাম। For the last 7 years, there is no such report which has been tabled in the floor of the house. Not even a single report. I have searched all my records. There is not even a single annual report that was presented in the house. তাহলে এই যে হিউম্যান রাইটস বলুন, ফাংশনটা কি? কটা সুমোটের নিউজ পেপার তো খবরের কাগজ যে সরকারের একটা চোখ, নিউজ উঠে স্বাভাবিক মিনিস্টাররা কোয়েরি পাঠায়, ফিডব্যাক আসে। তো এই যে হিউম্যান রাইটস কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘিত হওয়ার পর they ought to register a suo motu case and act accordingly. That is not happening in the state. I would urge upon the minister, the chief minister of the state, kindly to look into it. আমার দ্বিতীয়টা হচ্ছে ডিমান্ড নাম্বার 7, মেজর হেড 2062, failure of the government to bring in amendments to strengthen the লোক আয়ুক্ত। 2008 সালে ত্রিপুরা লোক আয়ুক্ত অ্যাক্ট পাশ হয়েছিল বিধানসভায়, তারপরে টাইম টু টাইম কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, খুব সম্ভবত 11, 12, তারপরে 14, তারপরে 17 টুকটুক করে ছোটখাটো অ্যামেন্ডমেন্ট হয়েছে। কিন্তু আমরা যে অ্যামেন্ডমেন্ট গুলো চাইছিলাম যে করাপশনটাকে টুথ ফাইট করার, সেই জায়গাটায় কিন্তু এই লোক আয়ুক্তটা নেই। এখন কি কি দাঁড়াচ্ছে, বিশেষ করে যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এমএলএ যারা রয়েছেন তাদের অবগতির জন্য বলতে চাইছি, আমার বিরুদ্ধে একটা এলিগেশন উঠলো, আমি একজন প্রতিনিধি, তাহলে কি করতে হবে? The Speaker of the Legislative shall act in consultation with the Chief Minister and with the opposition in the State Legislative Assembly. In case of প্রধানের বিরুদ্ধে, উপপ্রধানের বিরুদ্ধে কিংবা মেম্বার অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার অফ পঞ্চায়েত সমিতি উঠলে কি করতে হবে? সভাধিপতি জেলা পরিষদ অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট, সে পারমিশন দিলে তদন্ত হবে। ইন কেস অফ সভাধিপতি
the সহকারী সভাধিপতি and the member of জেলা পরিষদ কি করতে হবে? মিনিস্টার ইন পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইজ টু অ্যাকর্ড পারমিশন। In case of councillor, chairman, vice chairperson, member of Nagar Panchayat committee and the chairperson, the vice chairperson, council, mayor, deputy mayor, যারা যারা রয়েছে, minister in charge, Department of Urban Development, Government of Tripura, তার অনুমতি মাস্ট। তো এখন একটা প্যারটকে আমি কেজির মধ্যে গুনতি করে বলছি নাও ইউ অ্যাক্ট, নাও ইউ ফ্লাই। তো লোক আয়ুক্ত তারা বন্ধ করে দিই, শুধু শুধু ওয়াই? কেন কেন এই লোক আয়ুক্তদের করলে কিংবা বিভিন্ন কমিশনের করলে আমরা এত টাকা খরচা করব? একটা আজকে কর্ণাটক লোক আয়ুক্ত অ্যাক্ট ইজ সো সো স্ট্রং এন্ড পাওয়ারফুল, ইট ইজ সে অ্যাক্ট করতে পারে ইন্ডিপেন্ডেন্ট, সে সমস্ত কেস রেজিস্টার করে তার সমস্ত কিছু ঢাল তরোয়াল সমস্ত কিছু আছে। আর আমাদের এখানে ঢাললে তরোয়ালে নিজেরাও সরকারি লোক আয়ুক্তাও একটা হোয়াইট এলিফ্যান্ট আমরা পুষছি, মাসে মাসে তাদেরকে ওই রিটায়ারমেন্ট করবে, তাদেরকে এখানে দেবো, গাড়ি ঘোড়া স্টাফ স্টাফ নিয়ে ঘোরাঘুরি করবে, এনজয়িং লাইফ। একটা আমার আপনার মানে যারা ট্যাক্স পেয়ার মানি, দে আর এনজয়িং লাইফ এট দ্য কস্ট অফ দ্য ট্যাক্স পেয়ার মানি। ইফ দে আর আনএবল টু এক্সারসাইজ, আর তার দুর্বলতা তাদের দোষ দেবো না, দুর্বলতা হচ্ছে এই লোক আয়ুক্ত একটা। আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে লোক আয়ুক্ত অ্যাক্টের কোন অ্যামেন্ডমেন্টের দরকার আছে কিনা, বলছে যে না দরকার নেই, এই আইন সাফিসিয়েন্ট। তো মুখে বলবো আমরা আমরা জিরো টলারেন্স করাপশনের বিরুদ্ধে আমরা লড়াই করছি, ট্রান্সপারেন্ট সরকার, জিরো টলারেন্স, আর আসল যে আইনগুলো সেই আইনগুলো দুর্বল হয়ে থাকবে, এগুলোকে আমরা শক্তিশালী করার কোনো প্রয়াস নেব না, সেটা হতে পারে না দ্বিচারিতার মতো। আমার একটা সাজেশন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন এই ব্যাপারটা পজিটিভলি এটা যেন উনি দেখেন। কথা বলছি আমি এটা আনিনি, তারপর একটা বলে দিচ্ছি, এটা লার্জলি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য স্টেট। হোয়াট ইজ দ্য ডিলে? আমাদের একটা তথ্য জানার একটা লোক আমরা বসাতে পারি না, আজকে 3 বছর হয়ে গেল। একটু কাইন্ডলি দয়া করে এই জায়গাগুলো একটু দেখবেন। ফেলিউর দ্য নাম্বার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 10, মেজর 4055, failure of the government to combat illicit traffic in narcotic and psychotropic substances. Psychotropic days like আছে drugs আছে, যাই হোক, and psychotropic substances স্যার ধরছে রেগুলার, সারা রাজ্য থেকে ধরপকড় হচ্ছে তাদের, বিশেষ করে যারা কনজিউমার। আজকে নিয়ে যে ফিগার গুলো আমাদের এখানে আসে, কনজিউমার, রেগুলার কনজিউমার, তাদেরকে ধরে। আপনারা জানেন যে আইনটা মধ্যে রয়েছে কনজিউমেবল অ্যামাউন্ট, পারমিসিবল অ্যামাউন্ট, সেটা যদি কেউ নিয়ে থাকেন, সরি, he or she is to enlarge the bill. Now the problem is the peddlers. মায়ানমার থেকে মিজোরাম হয়ে আমাদের রাজ্যে আসছে, এখানে হচ্ছে বিদেশে যাচ্ছে, এতটা রাস্তা ধরা পড়ে না যে তার মাঝে মধ্যে ধরা পড়ে। হু দ্য পেডলার্স আর? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি নাম নেই? আছে। স্বরাষ্ট্র দপ্তরের কাছে কি কারা কারা কোথায় আরেক থেকে এসে এই মামলার মতো একটা জায়গায় কি একজনকে ধরা, জানি না, আমি চিনিও না, শুনলাম সোশ্যাল মিডিয়া দেখলাম বাড়ির ছাদের উপর সুইমিং পুল টুইমিং পুল এগুলো করা, হিউজ টাকার মালিক, তাকে ধরতে পারি না। এবং আমরা এও জানি, বলবেন আপনি পত্রিকা জানবেন, আপনার কাছে তো সে তথ্য নেই, এও জানি যারা এসে বহিরাজ্য থেকে অ্যারেস্ট করার জন্য দেবেন অবলাইজড, দেবেন ব্যাক, দেবেন বিং অবলাইজড। তো এই যে লড়াইটা, মুখ্যমন্ত্রীর আপনার প্রচেষ্টা সত্ত্বেও, আমাদেরকে আশ্বস্ত করা সত্ত্বেও, এই জিনিসগুলো কিন্তু আমরা ড্রাগ পেডলারদের বিরুদ্ধে তাদেরকে হ্যাক করে এই যে চেইনটা ডিস্টার্ব করার মতো কিন্তু পরিস্থিতি আমরা এখনো রাজ্যে তৈরি করতে পারছি না। এটা ঠিক, এই যে
ইনজেক্টেবল ড্রাগ ইউজার্স আইটিইউ তার সংখ্যাটা কিন্তু দিনকে দিন আমাদের রাজ্যে বাড়ছে, এবং অবভিয়াসলি এটা গ্রুপে নেওয়া হয়, কারণ ইনজেকশন তো ইনজেকশন এমনিতে বিক্রি করা যায় না। এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ, সার্কুলার নিয়ে দিয়েছিলেন। ঘটনা, যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার তারা অনলাইনে কিংবা যে কোনো ভাবেই হোক তারা এই সিরিঞ্জ গুলো নিচ্ছে, এক গ্রুপে বসে তারা দেয়, এবং এই যে একজন এইচআইভি হলে পুরোটা গ্রুপ এইচআইভি। দিস ইজ দ্য রেজাল্ট। এই যে এইচআইভি আমাদেরকে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মধ্যে দারুণভাবে ছড়িয়ে যাচ্ছে। দিস আর দ্য রিজন। আমি তো বিশ্বাস করতে পারি না, আমি দুজন এখানে মন্ত্রী আছেন ওয়েস্টের সারা রাজ্যের মধ্যে, প্রথম বাবু ভুসবেশপুর এবং মোহনপুর জেনে যাবেন নেপো থেকে, এই দুটো ব্যাপকতা লাভ করেছে, ব্যাপকতা এই এইচআইভি পজিটিভিটি রেটটা। তো আমি তোদেরকে, আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে এর বিরুদ্ধে অল আউট ফাইটে নামা, এবং আমার অনুরোধ থাকবে, let us pledge, let us take all initiative so that we can preserve our treasures of the youth, তাদের জিল, তাদের আগামী দিনগুলো, এবং যত বেশি করে আদিবাসী বেল্টে এক্সপ্লোর এবং এক্সপোর্টার ট্যালেন্ট, তারা বক্সিং, জিমনাস্টিক্স, মেক ইনফ্রাস্ট্রাকচার, বক্সিং রিং বানান, বক্সিং কোচ আনুন, তাদের এডুসমেন্টের একটা ব্যবস্থা করুন। আফটার সানসেট हाउ टू स्पेंड दैट टाइम दे डोंट नो। तो क्या करते हैं, चलो दारू पी के, चलो दारू पीने के बाद चलो इंजेक्शन लेते हैं, नेशाয় আরো করা নেশা হচ্ছে এইভাবে। কিন্তু let us motivate them in some other means. The infrastructure in the Adivasi belt for amusement, games, sports is a must to combat this menace of drugs. Sorry. আমার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 19/2225 মেজর হেড, সরি মেজর হেড হচ্ছে ডিমান্ড নাম্বার 19 মেজর হেড 2225. Disapproval of the policy of the state government for not convincing and pressurizing the central government for passage of the 123 constitution amendment in the parliament. বলেছি, তারপরে যে চেয়েছেন আমি এখনো কন্ট্রোভার্সি নাও। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা যে দিল্লি যাব 20 মে 2020 5th of March, the 125th amendment bill was introduced in the parliament. স্বাভাবিকভাবে 2023 না 24 নির্বাচন হলো, এই বিলটা আবার রিইন্ট্রোডাকশনের ব্যাপার রয়েছে, যেহেতু আবার ফ্রেশ একটা টেনিউর শুরু হয়েছে। কিন্তু এই 5 বছর অতিক্রম হয়ে গেল, এই 5th of March 2025, 5 years have elapsed, কিন্তু 125th amendment bill এখনো লোকসভাতে once more reintroduced হয়নি। Once it was introduced in 5th of March 2020, it was not passed. Reason best known to the central government. আবার ইলেকশন হয়েছে, নতুন আবার ভাবে মোদী সাহেব এসছেন, অবভিয়াসলি দিস বিল ল্যাপস হয়ে গেছে, একবার রিইন্ট্রোডিউস করতে হবে। আমার মনে হয় আপনি যেহেতু দিল্লি যান, হোম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলেন, please request him that this is the desire of the people, indigenous people and all the people of the state, that 125th amendment bill be passed in the parliament. এটা আপনি দয়া করে সেটা সুনিশ্চিত করবেন। নেক্সট হচ্ছে আমি ডিমান্ড নাম্বার 19 মেজর হেড 2225, is approval of the policy of the state government to delay in holding the village committee election. একটা ডিসেম্বর 2000 খবরের আমি যেদিন দেখছিলাম, ডিসেম্বর 2024 মধ্যে ইলেকশন কমপ্লিট করবে বলে এফিডেভিট সরকারের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল হাইকোর্টে। ডিসেম্বর চলে গেল, মার্চ চলে গেল, ফার্দার কি অজুহাতে কিংবা কোনো এফিডেভিট দেওয়া হয়েছে কিনা, ইলেকশনটা হচ্ছে না কেন? এখন আমার প্রস্তাব থাকবে, জেলে যেহেতু হয়েছে, আরো কয়েক মাস গেলেও 125th অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করলে সংখ্যাটাও বাড়বে, ত্রিস্তরীয় ভিলেজ কমিটিও হবে, এডিসি এলাকা ভিলেজ কমিটি নির্বাচন। যেহেতু ডিলেই হয়েছে, ঠিক আছে আরো কয়েক মাস হোক, কিন্তু লেট আস পুট মাউথ প্রেশার, লেট আস রিকোয়েস্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট for the passage of this 125th amendment bill, which will ensure in the 3-tier village committee system in the Adivasi belt under TTADC. মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 22 মেজর 2235 failure of the government to provide adequate compensation to the 2024 devastating flood and landslide affected people of Tripura. আমি এই জিনিসটা আনলাম করে মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিটারবন এলাকায় জাস্ট একটা থাকলে তো বোঝা যায় বিটারবন এলাকায় দুর্গাচুরি থানাটা জাস্ট পাশে একটা ফ্যামিলি লিপি নামে একটা মহিলা রুদ্রপাল উৎসব না লিপি না সরি না উনি এসেছিলেন যে আমার এসডিএম 5,000 টাকা স্যাংশন করেছে কাগজ দেখাচ্ছে আর বলছে তো 2,000 টাকা এতদিন দেয়নি এখন তো তদবির করার পর বলছে 5,000 টাকা লেখা আছে কাগজ বলছে 2,000 টাকা নাকি ওর অ্যাকাউন্টে ও লাখ টাকা করে বলছে আমার টাকা দিতে হবে না সো মাই অ্যাপ্রিহেনশন ইজ দ্যাট এরকম বহু ঘটনা ঘটেছে যে সঠিকভাবে টাকা পায়নি অনেকে যা পেয়ে যাদের বাড়ি অথবা 60 জন না 1 বিঘা জল উঠেছে সে 15,000 টাকা পেয়েছে যার বাড়ি পুরো ছাদ ডুবে গেছে সে 1 টাকাও পায়নি এরকম বহু ঘটনা রয়েছে কাইন্ডলি সেটা সুনিশ্চিত করবেন এবং এডিকুয়েট ফান্ড আপনি এই ক্ষতিগ্রস্ত পরিবারদের আপনি প্রদান করবেন সরকারের তরফ থেকে এটা আমার ডিমান্ড রইল আমার নেক্সট হচ্ছে ডিমান্ড নাম্বার 333425 মেজর failure of the government to put a ban on usage of flax, which is a non-biodegradable substance. এটা আমি বারবার আমি এর আগে বিধানসভার মধ্যে কোশ্চেন এনেছি যতই কোশ্চেন আমি দেখতে পাচ্ছি আর কোন কেন আনলাম কেন সদস্য বারবার এই কোশ্চেনটা আনছে কি করা দরকার এই যে আমরা ফ্ল্যাক্স যত্রতত্র ব্যবহার করছি গভর্নমেন্টের তরফ থেকে হোক পার্টির তরফ থেকে হোক দিজ আর নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স পত্র ধরে না এগুলোতে তো স্বাভাবিকভাবেই এই যে কাজটা শেষ হওয়ার পর হু কেয়ার অফ দ্য ফ্ল্যাক্স দ্যাট আই আমি যেখানে লাগিয়েছি ফ্ল্যাক্সটা আই ডোন্ট কেয়ার নিলে নেবো মিউনিসিপালিটি নগরবাজারে কোটা থাক ফাংশন নিলে নেবো না এটা তিনি কোথায় রাখছে কোথায় ডিসপোজাল করছে তো দিজ আর কজিং হিন্ড্রেন্স for the seepage of the natural water, rainwater within our surface. এই যে আমাদের প্রচুর টাকা খরচা করে জল জীবন মিশনের কিংবা ডিপ টিউবওয়েল গুলো বসান স্মল বোরওয়েল বসান এই যে বসানো হচ্ছে কোনো লাভ হচ্ছে না কয়েক বছর করে কোটি কোটি টাকা ধ্বংস করে নিতে হচ্ছে কারণ আন্ডারগ্রাউন্ড লেভেল ওয়াটারটা দিনকে দিন নিচে চলে যাচ্ছে one of the main primary reasons is these flags are causing and plastics and bottles are causing huge hindrance for the rainwater to sit beneath the surface. So এবং এটা করলে কি ধরুন সারা ত্রিপুরা যে কত ফ্লেক্সের দোকান হবে 200 আমি ধরে নিলাম ম্যাক্সিমাম এতগুলো নেই বলছি 200 আমি যদি 5 জন করে ধরে 7 জন করে দিই তাহলে 200 into 7 2,000 লোকের কর্মসংস্থানের একটা প্রবলেম হবে তাই তো বাট ইউ থিঙ্ক আমার আর্ট কলেজে কত হাজার হাজার স্টুডেন্টরা পাস করছে তারা যদি ওই আগের জামানায় যে কাপড়ের মধ্যে সুন্দর করে লেখা হতো তো তারাও তো তাহলে ইউটিলাইজ দেয়ার সার্ভিস একদিকে উই আর প্রোটেক্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নট অনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ড ইজ নাও ভেরি এঙ্গুইশড ওভার দিস ক্লাইমেট চেঞ্জ তো আমরা দেখছি আমরা একটা বিপরীত পথে হাঁটছি কিন্তু আমাদের সেমিনার এই ম্যাসিভ আমাদের সাজেশন দিচ্ছে তো এই জিনিসগুলোতে একটু পুলিশে কামড়তে মাঝে মধ্যে তো এই জিনিসটা আপনি দয়া করে ভাববেন আই থিঙ্ক ইটস হাই টাইম যে এই ফ্লেক্স ম্যাটারটা এটাকে ব্যান করা প্রয়োজনীয়তা রয়েছে প্লাস্টিকও ব্যান করেছেন কিন্তু কোথায় কি কেউ রোহিত মনিটরিং আইন করেছে মনিটরিং কোথায় যে ব্যবহার করছে এবার প্লাস্টিক বটল আমি আমার এই যে কুমার রুদ্রপাল পটারি তাদের কি দারুণ কর্মসংস্থান হতে পারে আমরা মাটি ভিন্ন বটল খাবে আমরা পটের মধ্যে আমরা করতে পারি আমার নেক্সট হচ্ছে 43 ডিমান্ড নাম্বার 402053 This is about the government policy on outsourcing of services. Outsourcing of services. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয়
মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, বিজেপি সরকার আসার পর একটা নিয়োগ নীতি নতুন ভাবে তৈরি হয়েছে। যারা ওই সময় মন্ত্রীরা ছিলেন, তেমন in spite of my repeated objection, that was not heard, overruled twice, তিনবারের মাথায় সেই এই নিউ রিক্রুটমেন্ট রুলসটা, এর আগে আমরা দেখতাম যে পলিসি লেফট জমানায় ছিল, আমি বলবো না দ্যাট পলিসি ওয়াজ ভেরি গুড, কিন্তু কিন্তু by that policy they could achieve, they could satisfy their men. এই যে পলিসিটা করলেন, আমি বইয়ের সঙ্গে যুক্ত, জাস্ট আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, আমি পরীক্ষায় বসলাম, আই এম ইন টাচ উইথ দ্য বুকস, obviously I'll be scoring better number than those who have passed out 5-6 years ago, যাদের বইয়ের সঙ্গে সম্পর্কটা বর্তমানে নেই, তারা ওই সময় দারুণ রেজাল্ট করেছিল, দারুণ নাম্বার পেয়েছিল। আর যে এখন বইয়ের টাচে আছে সেটা আমার থেকে কম নাম্বার, কিন্তু সে বইয়ের টাচে রয়ে গেছে। So obviously he or she has an advantage over the one who has got a better marks in his or her graduation or in class 10-12, but at this point of time, since 5-6 years have elapsed and he is not in touch with the present books, so obviously তার কারণ কজনের পক্ষে সম্ভব এই যে কোচিং করাচ্ছে বিভিন্ন জায়গায় বেসরকারি ভাবে, কজন পরিবারের পক্ষে সম্ভব সে গিয়ে এক একটা পরীক্ষার জন্য এক একটা বার কোচিং নেওয়া? ইম্পসিবল। আর আমার মনে হয় এই যে সিস্টেমটা যেটা করলেন, আর ওই সিস্টেম তো আউটসোর্সিং এর কোনো ব্যাপার ছিল না। why this process? এবং আমি কাদেরকে কাদেরকে আমি ফিডব্যাক দিচ্ছি? কন্ট্রাক্টর, হি ইজ আ মানিড ম্যান। I have earned a degree. Now I am to work under a contractor who is a moneyed man. By this way, that way he has made money. So I am to work under him. He being a contractor with non-matriculate, I being a master degree holder, I am to work under him because I am jobless. I am to maintain my family. আমার দিনানে আমার তো বাড়ির জন্য কিছু টাকা রোজগার করে যেতে হবে। তো আমি সরকার অ্যাপ্রুভ করলো কত? 218 টাকা। সে পাচ্ছে কত? খুঁজ নিয়ে দেখবেন 8-9 বেশি পাচ্ছে না, মানে 50% অফ দ্য স্যালারি কাট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট টাকা দিচ্ছে কন্ট্রাক্টরকে, গভর্নমেন্ট তো 18,000 টাকা করেই তো কন্ট্রাক্টরকে দিয়েছে। তো ওয়াই আর মিডলম্যান হিসেবে তাকে কেন আমরা এই সুযোগটা করে দিতে, মানে उसको हम मौका दे रहे हैं कि और ज्यादा पैसा कमाओ at the cost of whom? At the cost of our guys, at the cost of our people. আমার মনে হয় এই জায়গায় এই যে আউটসোর্সিং এর কথাটা ক্যান্সেল করতে হবে, বাতিল করতে হবে, এবং যাদেরকে দিন, ইট ইজ ইম্পসিবল ফর এনি গভর্নমেন্ট এই সকলকে চাকরি দেওয়া, কিন্তু যাদেরকে দিবে এনশিওর, মানে এই যে ধরুন 18,000 টাকা যদি পেয়ে থাকে, অ্যাটলিস্ট সে তার ফ্যামিলি এবং পরের যে সন্তানটা তার এডুকেশনটাকে সে সুনিশ্চিত করাতে পারছে। প্লিজ কিপ অল দিস ইন মাইন্ড। মিনিস্ট্রিতে আছেন, আপনারা শরীর চর্চা করবেন, আমার মনে হয় তাহলে খুব বেটার হতো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ডিমান্ড নাম্বার 420, this was the policy of the GOP to file an SLP in the apex court against the verdict of Tripura High Court in respect to regularization SSA teacher. এখানে আছে 15 আনছে, মাননীয় বাবু 15 আনছে, দেখলাম 2-4 কথা, একটা প্রিপারেশন কত নম্বর পেজ, এই তো এখানে আছে। না 420 আমার না, কিন্তু আমি পার্টিসিপেট করতে চাই। আচ্ছা, এক মিনিট স্যার, কতগুলো এসএলপি করছে সুপ্রিম কোর্টে, কত টাকা যাইতেছে আমাদের সরকারে?
কত টাকা যাইতেছে। ঠিক আছে ঠিক আছে। আমার অনুরোধ থাকবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই সমগ্র শিক্ষার অভিযানের যে কেসটা কি দরকার, কজন আছে তাদেরকে অ্যালাউ করেন, শুধু যে তাদের জীবন নষ্ট কি হইব। স্যার স্যার আরেকটা ম্যাটার, আমি জানি না স্যার, শুধু তো বান না। শেষ আমার শেষ। ছাড়ো। আমি হাইওয়ে দিছি না, আমি হাইওয়ে আমি ওই ন্যাশনাল হাইওয়ে ব্যাপারটা আমি আনছি, মানে ইসলামের অ্যালাউ করছেন না। হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপারটা আমি শেষ করলাম স্যার। আমি গুরুত্বপূর্ণ যেমন ধরেন, আমি তো এটা কেন পাত্র বুঝলাম না, যে একটা এমসি ওয়ার্কার্স যারা কাজ টাজ করে ট্রেন নেয় under hazardous condition compromising the health without proper gadgets like boots, hand gloves, masks, etc. একদিন আমি কেন প্রশ্ন করেছি, একদিন মাননীয় চেয়ারম্যান আমাদের যেখানে থাকে একটা বাইরে একটা ডাস্টবিন উনি লোক পাঠিয়েছিলেন, আমি দেখলাম কি স্যার, নো গ্লাভস নো বুটস, একটা কোদাল দিয়ে তাদের একটা টিনের একটা পাত্রের মধ্যে এই জিনিসগুলো নোংরা গন্ধ, নো মাস্ক নো গ্লাভস নো বুটস, they are working under this hazardous condition. ওকে প্লিজ। আমি এটা এনেছিলাম, আপনি কেন এটা আপনি অ্যালাউ করলেন আমি বুঝতে পারছি না। আমি লাইট হাউসের আমি যেমন আউটসোর্সিং পলিসি বলে দিয়েছি, সাইবার ক্রাইম এগেইনস্ট। ওকে সুদীপ বাবু প্লিজ। স্যার বলছি মাননীয় উত্তর দেবেন, মাননীয় অর্থমন্ত্রী উত্তর। সুদীপ বাবু এনা no প্লিজ, না আই হ্যাভ স্যাটিসফাইড ফোর কাপ প্লিজ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় না প্লিজ, সুদীপ বাবু প্লিজ সুদীপ বাবু শেষ বেলাটা ভালো করে যেতে দিন, হয়েছে শুধু প্লিজ শেষ বেলাটা ভালো যেতে দিন। শেষ বেলাটা সব ভালো থাক, শেষ বেলাটা সব ভালো থাক সুদীপ বাবু, শেষ বেলা সব ভালো থাক। মানে অর্থমন্ত্রী প্লিজ। বলুন 1 মিনিট। স্যার আমি একটা জিনিস এনেছিলাম, disapprove the policy of the government for preparing estimates much higher than the actual in Dharmanagar and Panishagar for small bore wells under DHS. মাননীয় মন্ত্রী, এখানে 98টি স্মল বোর সবটি জায়গায় আপনি এনকোয়ারি করে বাইরেছে, এনকোয়ারি করে সব বাইরেছে আপনার DHS মিনিস্ট্রিতে, এখানে সব স্যার ধর্মনগর ও পানিসাগর আপনি জানা উচিত স্যার, সব ডাবল। এখানে কি হয়েছে স্যার, এখানে একটা যেমন আমি পেয়ে গেছি 8.70 লক্ষ টাকা প্রত্যেকটি স্মল বোরওয়েলে, যেটা করতে 4.50 লাখের মধ্যে হয়ে যায় স্মল বোরওয়েল, এখানে এরা এস্টিমেটই করছে 8.70 লাখ। পাম্পসেট একটা দুইটা করে স্যাংশন হয়েছে, ওইগুলো পাম্পসেট স্যার ফিনান্স মিনিস্টার সাহেব স্পিকার মহোদয় দেখবেন শেষ ভালো যার সব ভালো থাক, দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী সুদীপ বাবু শেষ ভালো যার সব ভালো থাক প্লিজ। মাননীয় স্পিকার মহোদয়, বিভিন্ন বিরোধী দলের সদস্যরা রাজিত এখানে 73 নম্বর কার্পোরেশন এখানে হয়েছে। আমি এই কার্পোরেশনকে বর্তমানে যে বাজেট পেশ হয়েছে, যে আলোচনা হয়েছে, এটা মধ্যে কার্পোরেশনের বিরোধিতা করে আমি আমার কথা বলছি, যেখানে উপস্থিত আছেন মাননীয় সুদীপ রায় বর্মন আমার দপ্তরের, বাকি সমস্ত যে কার্পোরেশন নিয়েছে সেগুলো অবশ্যই মন্ত্রীদের কাছে সেগুলো। তো এখানে যেটা এনেছেন উনি ডিমান্ড নম্বর 43 এবং government disapproval of the government policy on outsourcing service. স্পিকার মহোদয়, উনি যেটা এনেছেন এটা বক্তব্য উনি রেখেছেন, এই ব্যাপারে আমাদের মধ্যে 2025-26 অর্থ বছরে যে বাজেট অর্থের অধীনে মেজর হেড 2052 অন্তর্গত আউটসোর্সিং এর জন্য আমরা 1 কোটি টাকা ব্যবহার রাখা হয়েছে। এ প্রসঙ্গে বলতে যে অর্থ দপ্তর NIC ত্রিপুরাকে নেক্সট জেনারেশন একাডেমিক্স এবং
SMS সফটওয়্যার তৈরির জন্য অনুরোধ করেছে এবং এনআইসি ত্রিপুরা ওই দুই সফটওয়্যার বানানোর এবং চালানোর জন্য সফটওয়্যার রিসোর্স পার্সন নিক্সের মাধ্যমে চেয়েছে এবং নিক্সিকে পেমেন্ট করার জন্য এই বাজেট বরাদ্দ রাখা হয়েছে যাতে অতি দ্রুত এই সফটওয়্যার গুলি তৈরি হয় এবং যে উপযুক্ত দুটি সফটওয়্যার রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ সিএসএস প্রকল্পের জন্য ভারত সরকার পরবর্তী অর্থ বছর থেকে যে এসএমএস বাস চালু করতে বাধ্য হয়েছে এবং এছাড়া আমাদের চলছে এইচআরএমএস এর সাথে আরো বিশেষ কিছু মডিউল যুক্ত করে নেক্সট জেনারেশন এইচআরএমএস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে অটোমেটিক পেনশন প্রপোজালের ব্যবস্থা থাকে। এটার গুরুত্ব এবং এটা কখনো আমরা বেশি সময় নিতে পারবো না, কারণ এখানে যেহেতু ভারত সরকারের নতুন এসএমএস পাস আমাদের শুরু করে দিয়েছে, তাতে এর মাধ্যমে সমস্ত লেনদেন হবে এবং সেগুলোকে আমরা কোনো অবস্থাতে টাইম নিতে পারবো না। এটি অতি সত্য সেগুলোকে আমাদের কমপ্লিট, তাই জন্য আমরা এনআইসিকে আমাদের দায়িত্ব দিয়েছি। ওনার মাধ্যমে সেখানে নিক্সির এই সফটওয়্যার কোম্পানিকে তারা দায়িত্ব দিয়েছে। সুতরাং এটা রাজ্য সরকারের খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবনাতে মাথায় রেখে যে আমাদেরকে এটা করেছি, সুতরাং এটা আমি কোনোভাবে আমরা মানতে পারি না, এটাকে আমরা প্রত্যাহারের জন্য অনুরোধ করছি। এবং মাননীয় স্পিকার মহোদয়, বাজেটের আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, যেখানে প্রত্যেক সদস্য অলমোস্ট যারা এখানে এই বাজেটের উপরে তারা বক্তব্য রাখার সুযোগ পেয়েছে এবং এটা এই বাজেটের উপরে বক্তব্য রাখতে গিয়ে আমাদের সহযোগী যারা মথার যারা মাননীয় বিধায়ক বিধায়িকাগণ আছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মাননীয় আইপিএফটি মাননীয় মন্ত্রী সুব্রত নথ থেকে শুরু করে এবং আমাদের মথা দলের মাননীয় মন্ত্রী অভিষেক আরে অনিমেষ দেববর্মা মহাশয় এবং আমাদের সমস্ত মন্ত্রীরা এবং আমাদের পরিষদ দলনেতা মহাশয় বলেনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত সেখানে এইটার বিশদ ব্যাখ্যা এবং বলেছেন। সুতরাং বিরোধী দলের যিনি বিরোধী দলের নেতা উনিও রেখেছিলেন এবং এটা সুদীপ বাবুও রেখেছেন, গোপাল বাবু রেখেছেন। সুতরাং তাদের সমস্ত বক্তব্য আমরা শুনেছি, পক্ষ বিপক্ষ অনেক কথা হয়েছে এবং এই সম্পর্কে আমার বিস্তারিত আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি কিছু বলার নেই, এত ডিটেল বলা হয়েছে এবং বাজেট যে একদম সর্বজন গ্রাহ্য এবং এখানে এ রাজ্যের সর্ব অংশের মানুষ, সর্ব কমিউনিটি এবং মহিলা থেকে শুরু করে যুবাদের থেকে শুরু করে ছাত্র, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে যুক্ত এই বাজেট করা হয়েছে। এবং আমি অন্য কিছু আমি যাচ্ছি না, শুধু একটা জিনিস সম্পর্কে পরিষ্কার করতে চাই বাজেট রিলেটেড। এখানে বারবার একটা কথা ওঠে বিশেষ করে বিরোধী দল থেকে যে এই রাজ্যের বিভিন্ন কিছু কিছু আমরা সংবাদপত্র আমরা দেখেছি যে এখানে আসতে যেরকম রাজ্যে আমাদের সময়কালে যে আমাদের জ্ঞানার মানে দায়ে মানে আমাদের জর্জরিত মাথা পিছু অনেক অনেক করে অনেকে তার হিসাব দেখিয়েছেন। আমি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনার মাধ্যমে, আমি এখানে যদিও কেউ নেই, একমাত্র সুদীপ বাবু আছেন, তো বিশেষ করে ওনার মাধ্যমে বাকি ওনার কলিগ যারা আছে তাদের কাছে প্রচুর আশা করি। প্রথমত আমি বলি 2023 আমরা 2017-18 লাস্ট আমরা পেয়েছি রাজ্যের অর্থনৈতিক অবস্থা। সংক্ষিপ্ত বলছি, আমি বলার দরকার আগে বলেছি, বাজেট নিয়ে কিছু বলবো না, এত গুরুত্বপূর্ণ বলতে হয় সবার জানার জন্য। এবং 17-18 যখন আমরা সরকারে ছেড়ে 2018-19 আমাদের সরকার শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ না, ওটা উনি কার্যসূচিটা খুলে ফেলেছে, ওটা বলেছি আপনি, যেহেতু হ্যাঁ বলেন যে টাচ করে যাচ্ছে, ওটা বলেছি আপনাকে। আচ্ছা না আমি জানেন, আমি শুধু বলেছি যেহেতু বাজেটের ভাষণ আমি রাখিনি, এই তথ্যটা আমার বলা উচিত মনে করি, বলে দিয়েছি। এই জন্য আমি এটা বলি, কারণ সবার অবগতির জন্য দরকার আছে, নাহলে ভুল বোঝাবুঝি, ভুল ব্যাখ্যা এবং সরকারের প্রতি বদনাম করা একটা যে চলছে সেটাতে না হয় আগামী দিনে সব জানতে হবে। তো 2017-18
যখন আমাদের আসার আগে বামফ্রন্টের সরকার ছিল, তখন টোটাল বকেয়া ঋণ ছিল 12,903 কোটি টাকা। আমি শুরু করি কয়েক বছর 18-19, এটা ঋণ 1708 কোটি টাকা বেড়ে 14,779 কোটি টাকা হয়েছে, এবং 2019-20 3,258 কোটি টাকা বেড়ে 17,846 কোটি টাকা হয়েছে। মাঝখানে আছে দেখা যাচ্ছে 2020-21 2,848 কোটি টাকা যুক্ত হয়ে সেখানে 21,083 কোটি টাকা হয়েছে। 21-22 1,047 কোটি টাকা যুক্ত হয়ে সেখানে 21,732 কোটি টাকা হয়েছে। 2022-23 877 কোটি টাকা ঋণ যুক্ত করে সেখানে 21,687 কোটি টাকা হয়েছে। 23-24 1,401 কোটি টাকা যুক্ত 21,878 কোটি 26 হাজার টাকা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এর বিনিময়ে আমরা 2018-19 এই যে ঋণের পরিমাণ, আমরা আগের যে ঋণ, সেই ঋণ আমরা পরিশোধ করেছি 498 কোটি। 19-20 আমরা করেছি ঋণ পরিশোধ করেছি 889 কোটি টাকা। 2020-21 আমরা ঋণ পরিশোধ করেছি 741 কোটি টাকা। 2021-22 আমরা ঋণ পরিশোধ করেছি 656 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে আমরা 992 কোটি টাকা ঋণ পরিশোধ করেছি, এবং 2023-24 904 কোটি টাকা করেছি। সর্বমোট মিলিয়ে 4,680 কোটি টাকা আমরা ঋণ পরিশোধ করেছি। আবার ঠিক তেমনি যে ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের বিনিময়ে যা হয়েছে সেটা আগের ঋণ নেওয়াই 10 বছর পরে ঋণের পরিশোধ করা এবং ইন্টারেস্ট ক্লেম করে, যেটা এখনো আমাদের নেওয়া সরকারের ঋণের এখানে আসেনি। কিন্তু ওই 17-18 বছর ঋণের থেকে সেখানে আমরা সুদ বাবদ আমরা দিয়েছি 886.89 কোটি, এবং 2018-19 1018.95 কোটি। 19-20 1124.98 কোটি, এবং 2020-21 সনে 1284.81 কোটি টাকা। 2021-22 1398.16 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে 1373.52 কোটি টাকা, এবং 2023-24 1333.42 কোটি টাকা। টোটাল সুদ বাবদ মোট 8,420 কোটি 20.73 কোটি টাকা আমরা শুধুমাত্র আমরা সুদ আমরা পে করেছি। তার টোটাল এই যে ঋণ এবং সুদ মিলিয়ে 13,100.73 কোটি টাকা আমরা শুধু এই গত বছরে আমরা পেমেন্ট করেছি এই সুদ এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট কোটি টাকা। এটা বলার এই উদ্দেশ্য হচ্ছে এখানে যে যদি 13,100 কোটি টাকা যদি আমরা যে ঋণ থেকে শুরু হয়েছে, ইন্টারেস্ট দেওয়া শুরু হয়েছে, সেটা 12,903, যদি আমি এখন বলি যে আমাদের এই সময় দেওয়া টাকাতে আমরা সেই টাকার বেশি আমরা দিই আমরা, এবং আমাদের তরফ থেকে আমরা দিয়েছি। এটা সবার অবগতির জন্য আমার এটা বলা হচ্ছে। 2023-24 আমরা কোনো মার্কেট করিনি, এবং এতে যথেষ্ট ভাবে আমাদের মানে যে ফিনান্স কমিশন আমাদেরকে যথেষ্ট বাহবা জানিয়েছে, আমাদের ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি, এবং এই জন্য ঠিক আছে প্লিজ এবং এগুলো আমরা করেছি। বাকি যেগুলো করা হয়েছে, যা আমরা করেছি এবারে ইয়েতে, সবচেয়ে বড় দুঃখ লাগে, সমালোচনা করবে, স্বাভাবিক হতে পারে আলোচনা, এগুলো সমালোচনা, কিন্তু এই যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ লোকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মাসে 5,000 টাকা ঘোষণা করেছেন, আমি এই যে এতে কিছু হবে না, কিন্তু এদের যে সম্পর্কে যে এই সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রীদের চিন্তা ভাবনা মানসিকতা, এবং তাদের জন্য যে রিক্রিয়েশন সেন্টার খোলার জন্য ব্যবস্থা করছে, বাড়িতে বসে বসে, এইটা বিরোধীরা যত বড়ই হোক তাদের হৃদয় যে কত কঠিন, যে এই সম্পর্কে তাদের কোনো একটা ধন্যবাদ জানিয়ে কথা বলার এটা খুব দুঃখ লাগে। এবং বাকি ধরেন কন্যা বিবাহ থেকে যে তিনি করেছেন যোজনা, এগুলো এর আগে কথাও করেছে কিনা আমার জানা নেই, এবং কারণে কি করেছে তা বলার জন্য যদিও নাই আজকে কেউ, এর জন্য শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করা বাজেট বলছিল কি করেছে, কিন্তু বলার সুযোগ হলো না। তো ধন্যবাদ সুদীপ বাবু, যে আপনি শেষ পর্যন্ত এখানে ছিলেন, এবং সঙ্গে নাই তো আছেন গোপাল বাবুকে ধন্যবাদ যে আপনারা দুজনে আছেন। বাজেটের বাকি আলোচনা করার সুযোগ পেলাম না, কিন্তু যা বলেছে আমাদের মন্ত্রী মহোদয়রা, যারা বিধায়করা, এমএলএ, এতে যথেষ্ট, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার সঠিক জবাব দিয়েছেন। ধন্যবাদ, নমস্কার।
না প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময়টা বাড়িয়ে নেই, 5টা বাজে, সময়টা বাড়িয়ে নেই। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 2025 অর্থ বছরের বাজেটের ডিমান্ডগুলো প্রাণিত সাবের প্রস্তাবগুলি বসক আলোচনা শেষ হয়েছে। আমি আলোচিত 25-26 অর্থ বছরের ব্যয় বরাদ্দের তথা ডিমান্ডগুলো ভোটে দেবো। সেই ক্ষেত্রে প্রথমে সাবের প্রস্তাবগুলো একত্রে ভোটে দেবো, তারপর ব্যয় বরাদ্দের দাবি তথা ডিমান্ডগুলো একত্রে ভোটে দেবো। ডিমান্ড নাম্বার মেজরের সহ যে সকল সদস্য সাবের প্রস্তাব দিয়েছে তাদের নাম উল্লেখ করে সাবের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। শ্রী সুদীপ রায় বর্মন, অনারেবল মেম্বার, অন ডিমান্ড নাম্বার 5 মেজরের 2014, on demand number 7 Masoret 2062, on demand number 10 Masoret 4055, on demand number 19 Masoret 2225, on demand number 22 Masoret 2235, on demand number 33 Masoret 3425, on demand number 43 Masoret 2052. Sri Sudhir Sarkar honorable member, on demand number 6 Masoret 2575, on demand number 21 Masoret স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। বাংলা ফাইমানি নুকজাখা কচর খেনে মায়ানমারও আবনি লগেও কলকাতা দিল্লি আসামনি লগে নর্থ ইস্টনি কাইনে কাইথাম থাইরগো বাংলা ফাইকা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি नि কাহাই রিক্টার স্কেল বাংলা ফাইকা 7.2 এনসিএস সাকলাইকা পুইলা যে বাংলা ফাইকা আবো ভারতনি টাইম 11:50 am মিনিট হनै সাইমানকা আবনি উলতেছে ডিপরনে 12:02 মিনিট বাংলা ফাইকা আফরোবর রিক্টার স্কেল চংমানি 7 পয়েন্ট বাংলা ফাইমানি আবো হাইকে কলিখা 900 কিলোমিটার হাকসাল ব্যাংককো বনক রকলি বাইকা আবো হাইকেনে কলিমানি বাগৈ মায়ানমারনি আবো ব্রিজ এরাবতে তৈমাও রক বাইwi কলাই বাইকা আবনি লগবা কবাংমা কুচু কুচু বিল্ডিং রকবো বাইwi কলাই বাইকা কাইসে কক্তমানে বিশিংতৈ আবো হাইনো সাইমানকা বাংলা ফাইমানি বাগৈ কবাংমানো ভিডিও রক সোশ্যাল মিডিয়া বো ভাইরাল angmani bo nukjagoi tongo joto faisingtini sep mothagoi butoni jaka nangkukmani achuklai mungringka aha kotorni montri bokrok bureau report kokkhorang।